সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মুমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় অষ্টম এই অধ্যায় নিয়ে আলোচনা করব এবং তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে বলবিদ্যা, এই বলবিদ্যা ইংরেজিতে বলা হয় মেকানিক্স। বলবিদ্যার দুইটি ভাগে আমরা ভাগ করি। একটি হলো স্থিতিবিদ্যা, স্থিতিবিদ্যা স্ট্যাটিস্টিক্স ইংরেজিতে বলা হয়, আর আরেকটি হলো গতিবিদ্যা। এই গতিবিদ্যার দুটি গতিবিদ্যা ইংরেজিতে বলা হয় ডাইনামিক্স। তো তোমাদের স্থিতিবিদ্যার অনুশীলনী 8.1, 8.2, 8.3 এই তিনটি অনুশীলন নিয়ে স্থিতিবিদ্যা ইংরেজিতে স্ট্যাটিস্টিক্স বলা হয়। আর গতিবিদ্যার অনুশীলনী 9.1, 9.2, 9.3, 9.4 এই চারটি অনুশীলন নিয়ে গতিবিদ্যা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশনা হলো যে 8.1, 8.2, 8.3 থেকে প্রতি বছর একটি সৃজনশীল প্রশ্ন থাকে 10 নম্বরের। অনুরূপভাবে গতিবিদ্যা থেকেও 9.1, 9.2, 9.3 এবং 9.4 এই চারটি অনুশীলনী থেকে একটি সৃজনশীল প্রশ্ন থাকে। এটা কম্পালসারি, মানে অ্যানসার দাও না দাও কিন্তু প্রশ্ন থাকবে। এই দুটি প্রশ্ন থাকে। এই অধ্যায়গুলো গতিবিদ্যার হুবহু উচ্চমাধ্যমিক যে তোমরা পদার্থ বিজ্ঞান পড়েছো তার সাথে মিল আছে, এটাও ফিজিক্সের সঙ্গে মিল আছে। কারণ স্থিতিবিদ্যার আমি আজ এই 8.2 এই অনুশীলনটি করলাম। এই অনুশীলনটির নাম হচ্ছে বলজোটের সাম্যাবস্থা। বলজোটের সাম্যাবস্থা এই অধ্যায়টি খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে প্রতি বছর সৃজনশীল প্রশ্নের ক অথবা গ অংশ থাকে। অনুশীলনী 8.2 অধ্যায়ের অনুশীলনটির নাম হচ্ছে বলজোটের সাম্যাবস্থা। এই বলজোটের সাম্যাবস্থার মধ্যে আমরা শিখব লামির উপপাদ্য বা লামির সূত্র যাই বলো, লামির বিপরীত প্রতিক্রিয়া, বলের ত্রিভুজ সূত্র, বলের বিপরীত ত্রিভুজ সূত্র, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি কিছু বেসিক কথা বলি যে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে তোমাদের কতগুলো তোমরা 9-10-এ জেনারেল জিওমেট্রিতে যে জ্যামিতির সম্বন্ধে সম্ভব জ্ঞান আত্মস্থ করেছো সেটি আমি স্মরণ করে দিচ্ছি। সেগুলো না জানলে আজকে লামির উপপাদ্যের যে সমস্ত অঙ্ক আমি করবো এগুলো তোমরা বুঝতে পারবে না। প্রথমে দরকার হবে যে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা তোমরা ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসে তোমরা শিখে আসছো। এটাও আজ আমার দরকার হবে যে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি বা পাই, চাইলে একবার সমকোণ 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি বা পাই বা 2 সমকোণের কথা। আমার দরকার হবে যে একটা ত্রিভুজের যদি আমরা এই ভিতরের ত্রিভুজ একটা বৃত্তটা নিই, এই বৃত্তটাকে বলা হয় অন্তর্বৃত্ত। যে কেন্দ্র হবে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র, যে ব্যাসার্ধ হবে তাকে বলা হয় অন্তঃব্যাসার্ধ। একটু আজ আমার কোনো কোনো অঙ্কে দরকার হবে। আর দরকার হবে কি যে একটা ত্রিভুজের যদি আমরা বাইরে যে বৃত্তটা নিই, এই যে বহিষ্ঠ এই বাইরে যে বৃত্তটা নিই, এই বৃত্তটাকে বলা হয় পরিবৃত্ত। যে কেন্দ্র হবে তার নাম পরিকেন্দ্র, যে ব্যাসার্ধ হবে তাকে বলবে পরিব্যাসার্ধ। আর একটি কথা তোমাদের বলে দিই যে 9-10-এ তোমরা শিখে আসছো যে একই চাপের উপর, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে একটা থিওরি, এই থিওরামটাও আমার এখানে সূত্রটি দরকার হবে।
একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে যদি আমি তিনটি লম্ব টানি, এই লম্বকে, এই যে তিনটি লম্বটার নাম এডি, বিই এবং সিএফ, এই লম্ব যদি এইচ বিন্দুতে ছেদ করে, এই যে তিনটা লম্ব যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় লম্ব বিন্দু। এটাও আমার দরকার হবে। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর মধ্যবিন্দু সংযোগ রেখা, এটাই তো মধ্যমা। এই তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে আমরা বলবো ভরকেন্দ্র। এই ভরকেন্দ্র আজ আমার দরকার হবে। এবং তোমরা জানো যে ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এগুলো আমার 8.2 এবং আগামী দিন যে 8.3 করাবো সেখানেও এগুলো আমাদের দরকার হবে। একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটাও আমাদের আজ দরকার হবে। এবং তোমরা যে লামির উপপাদ্যের কথা আমি বলছি, লামির উপপাদ্য প্রমাণ করতে গেলে আমার ভেক্টরের সাহায্যে লামির উপপাদ্য যদি আমরা প্রমাণ করতে চাই, সেখানেও আমাদের দরকার হবে যে এ আর বি যদি দুটো ভেক্টর হয়, সেই দুটো ভেক্টরের বেলায় আমরা জানি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কখনো বিনিময় সূত্র মেনে চলে না। এটা আমার এই যে এই কথাটি আজকে আমি লামির উপপাদ্যের যে প্রমাণ করাবো সেখানেও দরকার হবে। উল্লেখ্য যে এখানে তোমরা শিখেছো যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, তার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে a ডট b সমান ab cos থিটা। এবং তোমরা জানো ফিজিক্স থেকে শিখে এসছো বা উচ্চতর গণিত প্রথম পত্রের আমরা দ্বিতীয় অধ্যায়ে ভেক্টরে শিখিয়েছি যে a একটা ভেক্টর, সেই ভেক্টরের মানকে আমরা ম্যাগনিটিউডকে কিভাবে ডিনোট করতে পারি বা শুধু এই দ্বারা ডিনোট করতে পারি। এখানে এইভাবে লেখা, আর তুমি যদি এরকম a ভেক্টর দিয়ে এই দুই পাশে একটা মডুলাস চিহ্ন দাও, তাহলে দুটি ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট, এটা ক্রস প্রোডাক্ট। এখানে আমার দরকার ab sin থিটা ইনটু একক ভেক্টর। এই যে ইটা বা n, অনেক আমি এখানে n ও দিতে পারি বা এরকম ইটাও দিতে পারি। এটি একক ভেক্টর, জানো তোমরা। এখানে ab sin থিটা ইনটু ইটা, ইটার একক ভেক্টর বা n দিতে পারো। এখন এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক করতে আমার দরকার হবে লামির উপপাদ্য। লামির উপপাদ্য বা লামিস থিওরাম বা লামির সূত্র সব এক কথা। লামি বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল যদি সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে উহাদের প্রত্যেকটির মান অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। দেখো আমি বুঝিয়ে দিই যে ধরো ও বিন্দুতে পি একটা বল ও এক্স বরাবর কাজ করছে। এখানে ও ওয়াই বরাবর কিউ আরেকটি বল কাজ করছে এবং ও জেড বরাবর আরেকটি বল কাজ করছে, সেটি আর। Dear students, you have to remember that if you want to apply Lamis theorem, you have to need 3 process. তোমরা যদি লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে চাও, সেখানে আমাদের 3টি বল দরকার হবে এবং শর্ত হলো সেই 3টা বল একটা বিন্দুতে কাজ করতে হবে। তাহলে ও বিন্দুতে 3টি বল দেখো, ও এক্স বরাবর পি, ও ওয়াই বরাবর কিউ, ও জেড বরাবর আর, এই 3টি বল ক্রিয়ারত আছে। এবং সেকেন্ড কন্ডিশন হলো তারা এক বিন্দুতে তো কাজ করতেই হবে। দ্বিতীয় কন্ডিশন হলো তারা সুস্থিত থাকতে হবে, স্থির থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে, সাম্যাবস্থায় থাকতে হবে, ইকুইলিব্রিয়াম থাকতে হবে। এই যে 5টা নাম বললাম, স্থির, সুস্থিত, ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা, ভারসাম্য, এই যে 5টি শব্দ আমি উচ্চারণ করলাম, 5টি কিন্তু একই কথা। তাহলে লামি বলছে যে তাহলে ওদের প্রত্যেকটির মান বলতে আমি কি বুঝি, যদি আমি পি নেই তখন অপর দুইটা বল, অর্থাৎ অপর দুইটা বল কি কি, কিউ এবং আর,
তার মধ্যবর্তী কোণকে যদি আমি আলফা দ্বারা ডিনোট করি তাহলে কি হবে সাইন অফ আলফা। যখন আমি কিউ নেব তখন কিউ অপর দুটো বল কি কিউ বাদে আর এবং পি এই দুটো বলের মধ্যবর্তী কোণ বিটা যদি ধরি তাহলে সাইন অফ বিটা। যখন আমি আর নিব তখন পি আর কিউ অপর দুইটা বল পি এবং কিউ তার মধ্যবর্তী কোণ অন্তর্ভুক্ত অন্তর্গত সব এক কথা। যদি আমি এখানে গামা ধরেছি তাহলে আর সাইন অফ গামা, এটিকে আমরা লামিস থিওরাম বলবো। এই লামির উপপাদ্য আমরা চারটা পদ্ধতিতে মানে চারটা সিস্টেমে আমরা প্রকাশ করতে পারি, চারটা প্রমাণ না চারটা আকারে আমরা প্রকাশ করতে পারি। কি কি সেটি আমি দেখি। দেখো আমি যখন অঙ্ক করতে যাব তখন আমার এই চারটা স্টাইলেরই জানতে হবে তোমাদের, তাহলে অঙ্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে লিখব, স্টাইল মানে সিস্টেমে আকারে। যদি দেখবে অনেক সময় এই আলফা কোণটি দেওয়া নাই, অনেক সময় এই বিটা কোণটা দেওয়া নাই, এই গামা কোণটা দেওয়া নাই, তখন কি করবে তখন এই সেকেন্ড কাইন্ডে লিখবে যে এই কোণটার নাম যদি আলফা দেওয়া না থাকে কোণটা তৈরি করছে কে কিউ আর আর, কিন্তু কোণের নাম দিতে পারি ওয়াই ও জেড। তাহলে আমি এখানে লিখব কি ওয়াই ও জেড। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো এই চিহ্নটাকে অ্যাঙ্গেল চিহ্ন বলা হয়। এখন ওয়াই ও জেড যদি এটা একা একা থাকে তাহলে এখানে অ্যাঙ্গেল চিহ্ন দিবে, কিন্তু আমরা যে ত্রিকোণমিতি যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন ট্যান কস সেক কসেক কট, তার সঙ্গে যদি কখনো এরকম ওয়াই ও জেড থাকে তখন এখানে এই অ্যাঙ্গেল চিহ্নটা দিলেও চলে না দিলেও চলে, অর্থাৎ ওয়াই ও জেড অবশ্যই আমাদের এটা অ্যাঙ্গেল। সুতরাং তোমরা যে এখানে সাইন অ্যাঙ্গেল ওয়াই ও জেড লেখো বা সাইন ওয়াই ও জেড লিখেছো এটা অ্যাঙ্গেল বোঝায়, এটা অ্যাঙ্গেল চিহ্ন না দিলেও চলে, কিন্তু একা একা থাকবে যখন তখন লিখতে হয় কিউ। এখন এই যে বিটা কোণ এর নাম আমি লিখতে পারি জেড ও এক্স, তাহলে এখানে লেখো সাইন জেড ও এক্স। যখন এই গামা কোণ এর নাম দিতে পারি আমি এক্স ও ওয়াই, তাহলে এখানে লেখো সাইন এক্স ও ওয়াই। লামির উপপাদ্য এই যে দুইটা আকারে লিখলাম, আরো দুইটা আকারে লেখা আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। যে এখানে পি বাই সাইন, অনেক সময় অনেকগুলো অঙ্কে দেখবে যে আলফা তো নাই নাম আলফা বিটা গামা মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণের নাম আলফা বিটা গামা দ্বারা ডিনোট করা নাই, আবার এই পি কিউ আর বলতরায় বল তিনটি মানে যে বরাবর ক্লিয়ার রেখা বরাবর কাজ করছে সেই রেখারও নাম দেওয়া নেই, শুধু পি লেখা আছে। তখন আমরা এই যে কোণটা আলফা এর নাম ওয়াই ও জেড, এই কোণটা তৈরি করছে কে কিউ এবং আর বল, তখন লিখবে এইভাবে কিউ হ্যাট আর। এই হ্যাটটি কোন কোন ম্যাথমেটিশিয়ান মাঝে লেখে, অনেকে একটু উপরে লেখে, দেয়া লিখলেই হয়। এটা বোঝাচ্ছে যে সাইন অ্যাঙ্গেল অফ কিউ এন্ড আর, অর্থাৎ কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণ। সুতরাং এখানে এই চিহ্নটার নাম হলো হ্যাট। আমি যখন কিউ নিব তখন এই কোণটা তৈরি করছে কে কে আর এবং পি, তাহলে আমরা এখানে লিখব সাইন আর হ্যাট পি, অর্থাৎ সাইন অ্যাঙ্গেল অফ আর বিটুইন পি, অর্থাৎ আর এবং পি বলে মধ্যবর্তী কোণ। যখন আমি আর লিখব তখন এটা বাদ এই কোণটা তৈরি করছে কে কে পি এবং কিউ, লিখতে হবে সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ। কোন কোন ম্যাথমেটিশিয়ান এইভাবে লেখে, এই যে কিউ এই কমা দিয়ে আর, আমি যে এখানে হ্যাট চিহ্ন দিয়েছি, তোমরা ভেক্টরে শিখেছো হ্যাট, ওই যে একক ভেক্টরের উপরে হ্যাট দেওয়া হয়, সেই হ্যাটই এখানে এই হ্যাট চিহ্ন না দিয়ে অনেক প্রফেসর অনেক গণিতবিদ এখানে কমা দিয়ে লেখা যায়। এটা দ্বারা বোঝাচ্ছে পি বাই সাইন অ্যাঙ্গেল বিটুইন কিউ এন্ড আর, অর্থাৎ কিউ এবং আর বলে মধ্যবর্তী কোণ তার সঙ্গে সাইন। তাহলে এখানে আমি এটাও লিখতে পারি সাইন আর
কমা পি। আমি এখানে লিখতে পারি সাইন কমা কিউ। তাহলে আমি এই যে লামির উপপাদ্যটি আবার আমি তোমাদের স্মরণ করে দিচ্ছি যে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল যদি সাম্যাবস্থার সৃষ্টি করে তাহলে উহাদের প্রত্যেকটির মান অপর দুইটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এটিকে আমরা লামির উপপাদ্য বলে থাকি, লামিস থিওরাম। পরীক্ষায় 2 মার্কের জন্য কতে দিয়ে দেয় অনেক সময় লামির উপপাদ্যটি টুপিতে করা। সাধারণত আগে সৃজনশীল হওয়ার আগে এই লামির উপপাদ্য বা বলের তীব্র সূত্র, বলের শান্তি সূত্র এগুলো প্রমাণ আসতো। এখন সৃজনশীল হতে তোমাদের প্রমাণ থাকবে না, কিন্তু তোমরা প্রমাণটা আমি তোমাদের শিখাবো। 2টা পদ্ধতিতে প্রমাণ করা যায়, যে জ্যামিতিক পদ্ধতিতেও লামের উপপাদ্য প্রমাণ করা যায়, আবার ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যায়। আমি সেই ভেক্টরের সাহায্যে তোমাদের একটু দেখিয়ে দেবো আর অঙ্ক করে দেবো, এটাই হলো কথা। তাহলে আমরা শিখলাম লামির উপপাদ্য 4টি স্টাইলে লেখা যায়। এর একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লামির উপপাদ্যের এই 8.2 অনুশীলনে অঙ্কন করতে তোমাদের যে কয় ধরনের বল দরকার হয় সেটা আমি প্রকাশ করছি। যেমন পি আর কিউ, এটি হলো সাধারণ যদি বল বলে পি কিউ লিখবে। যদি প্রতিক্রিয়া বল বলে রিঅ্যাকশন ফোর্সের বৈশিষ্ট্য হলো সে তলের উপরে কোনো বস্তুর এখানে প্রতিক্রিয়া বল তারপরে লম্ব বরাবর কাজ করে। এই যে কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আর হলো রিঅ্যাকশন ফোর্স। এমনি বল হলে পি কিউ লিখবে, আর যদি প্রতিক্রিয়া বল বলে তাহলে আর দ্বারা ডিনোট করবে। যদি ওজন, এই যে আমার ডাস্টার আমার হাতে, এই ডাস্টারটা কিন্তু এর ওজন আছে, সে পড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, পড়ছে না কেন? যে এই ডাস্টারটার যা ওয়েট সেটি পড়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক সেই পরিমাণ টান আমি উপরে আমার এই যে হাত দিয়ে টেনে রাখছি, সেজন্য স্থির আছে। এখানে কিন্তু লামির উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই লামিস থিওরাম you have to need 3 forces, 3টি বল দরকার। কিন্তু এখানে কিন্তু একটা বিন্দুতে 2টা বল কাজ করতেছে। এই ওজনকে আমরা বল বলবো, ওজন সে পড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আর এই বস্তুটা আর আমি টেনে রাখছি, এই সেজন্য সমান। এখানে এই টানটা আর এর যে ওজন সমান, সেজন্য স্থির আছে। এখানে কিন্তু লামির উপপাদ্য অ্যাপ্লাই করা যায় না। 2টা বলের জন্য লামির উপপাদ্য অ্যাপ্লাই করা যায় না, 3টি বলের জন্য। এখন এই যে বস্তুটা নিচে পড়ে যাচ্ছে কেন? এর ওজন বেশি, আমার টান কম। আবার এই বস্তুটা উপরে উঠছে কেন? ওজন কম, টান বেশি। স্থির আছে কেন? টান আর ওজন সমান। তাহলে এখানে এই ওজনের বৈশিষ্ট্য হলো সে একটা এই বস্তু যদি এরকম নিচের দিকে নিম্নমুখী লম্ব বরাবর কাজ করে। এগুলো তোমাদের আজকে আমি যে অঙ্কগুলো করাবো, আমি এটি কম্পিউটারাইজড করেছি অঙ্কগুলো, সেগুলো আমি তোমাদের এই কম্পিউটারে দেখাবো। এখন এখানে আরেক ধরনের বল আছে, সেটিকে আমরা টি দ্বারা ডিনোট করি। টেনশন, টান, এই যে সুতা টেনে রাখে, সেই টান যদি বলে, টান আমরা বল, তখন আমরা টি দ্বারা ডিনোট করব। তাহলে ডব্লিউ হলো ওয়েট, এটাও আমরা বল বলবো, নিম্নমুখী লম্ব বরাবর কাজ করে। আর হলো রিঅ্যাকশন ফোর্স, প্রতিক্রিয়া বল, সে একটি তলের উপরে লম্ব বরাবর কাজ করে। এই জিনিসগুলো আমার দরকার হবে। আর একটি কথা আমি তোমাদের বলে দিই, যে আমার অঙ্কন করতে গেলে এরকম একটা সূত্র দরকার হবে, যা তোমরা ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতিতে 7.4 প্রশ্ন শিখে এসেছো। sin 3a তাহলে কি হবে? 3 sin a minus 4 sin cube। এই সূত্রটি আজকে আমি যে অঙ্কগুলো তোমাদের দেখাবো সেখানে আমার এটা দরকার হবে। আবার cos 3a এটা দরকার নাই, কিন্তু cos 3a সমান লেখা যায় 4 cos 3a minus 3 cos a, এটা তোমরা শিখবে। আর বিশেষ করে এই যে আমি এখন যে একটা সূত্রের কথা বলবো, এই সূত্রটি আমরা 8.2 প্রশ্নের দরকার হবে, বা এরপরে 8.3 প্রশ্নের যে সদৃশ্যতার বল বা বিসদৃশ্যতার বলের যেখানে অঙ্ক আছে, সেই অধ্যায়ের অঙ্কগুলো করতেও আমার এই ধরনের একটা সম্পর্ক দরকার হবে। কি? যে a by b সমান c by d। তোমরা 19 এ শিখে আসছো, এর নিচেটা উপরে দেই, উপরটা নিচে, এর নিচের উপরটা উপরে নিচে, তখন তাকে বলা হয় ব্যস্তকরণ বা বিপরীতকরণ, ইনভার্টিবল। আর যদি আমি এর নিচে c নিয়ে আসি, b এখানে নিয়ে যাই, তার নাম হলো একান্তরকরণ। তোমরা শিখেছো যোজক, মানে উপরটা যোগ নিচেরটা, নিচেরটা আছে রেখে দেবা, উপরটা যোগ নিচেরটা
নিচে যা আছে রেখে দেওয়া তার নাম হলো যোজন। বিয়োজন জিনিসটা কি? উপরকেরটা বিয়োগ নিচেরটা রেখে দেওয়া বি, আর উপরকেরটা বিয়োগ নিচেরটা বাই নিচে যা আছে রেখে দেওয়া তার নাম হলো বিয়োজন। তাহলে যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। কিন্তু যোজন বিয়োজন কি? উপরকেরটা যোগ নিচেরটা বাই উপরকেরটা বিয়োগ নিচেরটা, এখানে শুধু c + d / c - d যোগ করে বিয়োগ করা। কিন্তু আজ আমি তোমাদের শেখাবো a / b সমান যদি c / d হয়, তাহলে আমি এই c থেকে আমি যদি a বিয়োগ করি, আবার d থেকেও যদি বিয়োগ করি, তাতে মানে কোনো পরিবর্তন হবে না। এটা আমার দরকার হবে। আর আমি যদি এমন করি এই a থেকে c বিয়োগ করি, b থেকে d বিয়োগ করি, তাও এটা প্রত্যেকটা সমান হয়ে যায়। আবার হবে যে আমি যদি এখানে আমি কি করলাম, বলতে এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, আবার যদি আমি এটার সঙ্গে এটা যোগ করি, এটার সঙ্গে নিচেটা যোগ করি, তাতেও মানে কোনো পরিবর্তন হয় না। এই জিনিসগুলো আমার দরকার হবে। যেমন আমি দেখাই তোমাদের 3/4 সমান 6/8 হয়। দেখো a মানে 3, b মানে 4, c মানে 6, d মানে 8। এখন আমি কি করব, এই c বিয়োগ অর্থাৎ 6 বিয়োগ 3, 8 বিয়োগ 4, এগুলো কিন্তু সেই বিয়োজন না। এখানে নিয়মে একটা ফর্মুলা, এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, ক্যালকুলেশন করো, দেখবে যে এটা সমান হয়ে যাচ্ছে। সেটা দিস ইজ ফর্মুলা। এই জিনিসগুলো আমার দরকার হবে। আর তোমরা মনে রাখবে যে এই চ্যাপ্টার থেকে এই 8.2 থেকে প্রতি বছর একটা অঙ্ক সৃজনশীল থাকে, আর এই সৃজনশীল থাকে এখান থেকে কমপক্ষে 8.1, 8.2, 8.3 থেকে 3টি এমসিকিউ অথবা কোনো বছর 4টি থাকে। সেজন্যই এই চ্যাপ্টারের মুখ্য হলো লামির উপপাদ্য। আমি আবার স্মরণ করে দিচ্ছি যে লামির উপপাদ্যটা কি, লামির সূত্র কি, যে কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে উহাদের প্রত্যেকটির মান অপর দুইটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমান হবে। আর এটা তোমরা জানো, ভেক্টর থেকে শিখে এসেছো যে ab যদি একটা ভেক্টর হয়, এটা সমান লেখা যায় মাইনাস b হবে। এটাও আমার আজকে দরকার হবে। যাই হোক, আমি এখন এই ল্যাপটপের মাধ্যমে আমি তোমাদের এই 8.2 প্রশ্নটার লামির উপপাদ্যের বা বলে ত্রিভুজ সূত্রের প্রমাণগুলো দেখাবো, এবং এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে মানে কি, এই অঙ্কগুলো শিখলে পরে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আমি এই কথাটি সবসময় বলে থাকি শিক্ষার্থীদের যে ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট। সূত্রগুলো বুঝে শুনে দেখে মনে রাখবে, প্র্যাকটিস করবে, তাহলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এখন আমি এই ডেস্কটপের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এখন এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি ল্যাপটপের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এগুলো ভিডিও আছে, তোমরা ভিডিও থেকে অঙ্কগুলো দেখে নিতে পারবে। তা আজকে এই ক্লাস শেষে তোমরা কি কি জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে, সেটি হলো বল জটের সাম্যাবস্থা, কোন কণার উপর ক্রিয়ারত সমতুল্য বল জটের সাম্যাবস্থার শর্ত, সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্র, বলের ত্রিভুজ সূত্রের বিপরীত উপপাদ্য, সাম্যাবস্থার লামির উপপাদ্য, আর লামির উপপাদ্যের বিপরীত প্রতিক্রিয়া, একক সংক্রান্ত সংজ্ঞা, প্রয়োগ এবং সমস্যার সমাধান। এখানে আমি যে কথাটি কিছুক্ষণ আগে তোমাদের বুঝালাম যে বলবিদ্যা, ইংরেজিতে বলা হয় মেকানিক্স, এর দুইটি পার্ট, স্থিতিবিদ্যা স্ট্যাটিক্স ও গতিবিদ্যা ডাইনামিক্স। বলবিদ্যা কাকে বলে যদি তোমাদের কেউ প্রশ্ন করো, গণিত শাস্ত্রের যে শাখায় কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার কথা আলোচনা করা হয়,
তাকে বলবিদ্যা বা বলবিজ্ঞান বলে। বলবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, ক স্থিতিবিদ্যা এবং খ গতিবিদ্যা। স্থিতিবিদ্যা কাকে বলে, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি যে 8.1, 8.2, 8.3 এই তিনটি অধ্যায় হলো স্থিতিবিদ্যা। আর নবম অধ্যায় তার চারটি অনুশীলনী আছে, 9.1, 9.2, 9.3, 9.4 এই চারটি অনুশীলনী গতিবিদ্যা। তা স্থিতিবিদ্যা কাকে বলে, সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তু একই স্থানে অবস্থান করে তাকে স্থির বস্তু বলে, আর বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। তা বলবিদ্যার যে অংশে বল প্রয়োগের ফলে বা বলের ক্রিয়াধীন স্থির বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলে। এটি তোমরা মনে রাখবে যে তুমি এই আজকে অঙ্কই করবা স্থিতিবিদ্যা, হোয়াট ইজ স্ট্যাটিক্স, যদি না জানো তাহলে কেমন কথা, সেজন্য আমি এটা বলে দিলাম। অধ্যায় অষ্টম অনুশীলনী 8.2 বলজোটের অবস্থা। আমি প্রথমেই বলেছি লামির উভয় দুটি লিখো এবং প্রমাণ করো। তা প্রমাণ তোমাদের সৃজনশীল দেয় না, কিন্তু আমি সামান্য একটু বুঝিয়ে দেবো। কিন্তু তোমরা লামির উভয়টি বিবৃত করো বা সূত্রটি বা লামির উভয়টি সবাই মুখস্থ করবে যে কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে তাদের প্রত্যেকটির মান অপর দুটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এই যে অন্তর্গত, অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু অন্তর্ভুক্ত সব এক কথা। এখানে অন্তর্গত না লিখে তোমরা অন্তর্ভুক্ত লিখতে পারো। এখানে সাম্য অবস্থা বলছে, এখানে স্থির বলতে পারো, সুস্থিত বলতে পারো, তারপরে ইকুইলিব্রিয়াম বলতে পারো, ভারসাম্য বলতে পারো। এই সাম্য অবস্থার অনেকগুলো নাম আছে, বিভিন্ন বইতে বিভিন্ন নাম দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজান দিচ্ছে, আজানের পরে আমি আবার শুরু করবো। এখন এটি বিরতি রাখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজানের পরে আমি আবার শুরু করছি যে লামির উপপাদ্যটি বা লামির সূত্রটি আমি বললাম, এর প্রমাণটি যদিও পরীক্ষায় থাকবে না, কিন্তু যদি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রমাণটা শিখো তাহলে অঙ্ক করতে বেশ সুবিধা হবে। সেজন্য এই প্রমাণটি দেখিয়ে দিচ্ছি যে, এবং আমি বোর্ডে দেখিয়েছি যে লামির উপপাদ্যকে আমরা
চারটি স্টাইলে, চারটি সিস্টেমে আমরা প্রকাশ করতে পারি। তো এখানে কিন্তু আমি এই মধ্যবর্তী কোণ আলফা বিটা গামা কিছু না ধরে যেহেতু ভেক্টরের সাহায্যে প্রমাণ করেছি, সেজন্য আমি লিখছি এইভাবে। মনে করি পি কিউ আর একতলীয় বল তিনটি যথাক্রমে ও এক্স ও ওয়াই ও জেড বরাবর ও বিন্দুতে ক্রিয়াশীল হয়ে সাম্যাবস্থার সৃষ্টি করে। ধরে নিলাম, তাহলে প্রমাণ করতে হবে যে পি বাই সাইন ওয়াই ও জেড সমান কিউ বাই সাইন জিরো এক্স সমান আর বাই সাইন এক্স ওয়াই। এটি আমার লাম্বির উপপাদ্য প্রমাণ করতে পারছে। আমি ভেক্টর সাহায্যে করেছি। যেহেতু পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় আছে, তাহলে তোমরা মনে রাখবে, এটা আমরা বলে দিব, সূত্রটাও শিখাবো, যে তাহলে পি বল প্লাস কিউ বল প্লাস আর বল, এই যে তিনটি বল ভেক্টর আকারে, এটি সমান 0 হবে। এই 0 কিন্তু 0 না, 0 ভেক্টর। সেজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো কোনো বইতে এই 0টা বোল্ড করে লেখেন। যেহেতু আমরা এখানে পরীক্ষার খাতায় অঙ্ক করার সময় বোল্ড করতে পারবো না, তখন আমরা এই 0 নিচে আন্ডারলাইন করি। তবে তোমরা জানো যে ভেক্টরের 3টা নোটেশন আছে, যে আমরা উপরে অ্যারো চিহ্ন দিতে পারি, উপরে বার দিতে পারি, আবার নিচে এরকম আন্ডারলাইন দিতে পারি। আর একক ভেক্টরে যে হ্যাট, টুপির মতো হ্যাট দিতে হয়। এখন বা আমি উভয় পক্ষকে আর দ্বারা, এই যে আর ভেক্টর দ্বারা উভয় পক্ষকে ক্রস গুণন করে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছ যে আমি এটাকেও আর দ্বারা গুণ করেছি, এটাকেও আর দ্বারা গুণ করেছি, এটাকেও আর দ্বারা গুণ করেছি। 0 ভেক্টরের সাথে 0 আর গুণ করলে তো 0ই হয়। এখন এখানে আমাদের আর ক্রস আর, এটা সমান কি? আমি বলেছিলাম যে আর ভেক্টর লিখে দুই পাশে এরকম টান অ্যাবসলিউট বলে দেওয়া, আর শুধু আর লেখা এক কথা, আমি অ্যাবসলিউট বলে দিয়ে দিয়েছি। আর আর বলের সঙ্গে আর বলের মধ্যবর্তী কোণ থাকে না, sin 0 ডিগ্রি। আর এন হলো, এখানে এন একটি একক ভেক্টর যার দিক লেখার বলগুলোর সমতলের সাথে লম্ব। এটা তোমরা জানো। এখানে এন হ্যাট দিলেও চলে একক ভেক্টর হিসাবে, অথবা ইটাও দিতে পারো। এবং sin 0 ডিগ্রির মান 0, সেই জন্য আমার এর মান হবে 0। এই 0 কিন্তু 0 না, এই 0 কারণ হচ্ছে তোমরা জানো যে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট একটা স্কেলার, বাট দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট একটা ভেক্টর। সেজন্য তোমরা যদি এখানে ও মানে 0 লেখো, তাহলে কিন্তু ভুল, 0-র নিচে আন্ডারলাইন দিয়ে দিতে হবে। এই জন্য এই 0 হলো একটা ভেক্টর। ওকে, এখন তোমাদের আমি কিছুক্ষণ আগে বোর্ডে বলেছি যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে, বাট দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে না। সুতরাং আমার এখানে এই আর ক্রস কিউ, এটার পরিবর্তে লেখা যায় মাইনাস কিউ ক্রস আর, কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর। এটা তোমরা দেখতে পাচ্ছ যে কার্সরতে দেখালাম। এখন এই মাইনাস কিউ ক্রস আর ভেক্টর, এটা আমি এই পাশে নিয়ে গেলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখন এখানে এর আবার আমি এই যে এখানে যে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের যে সূত্র, সেই সূত্রটা লিখলাম। তো এখানে আমার কোণ ছিল আর ভেক্টরের সঙ্গে আর ভেক্টরের কোণ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কিন্তু এখানে কোণ আমি যেহেতু আলফা বিটা গামা কিছু দ্বারা ডিনোট করি নাই, সেজন্য আমি এই স্টাইলে লিখেছি যে আর ক্রস পি, এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে আর ভেক্টরের মান, পি ভেক্টরের মান সাইন অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড পি। আর এর অর্থ হলো আর এবং পি বলের মধ্যবর্তী কোণ, তারপরে এন একক ভেক্টর হিসাবে এন হ্যাট, এটা তো থাকবেই। আর আমি যদি এখানে আর এবং পির, এই আর এবং পি বলের মধ্যবর্তী কোণ বেটা দ্বারা ডিনোট করতাম, তাহলে এখানে আমি লিখতাম সাইন বেটা। এটা তোমাদের ইচ্ছা, এই সূত্রটা আমি কিছুক্ষণ আগে বলেছি। এরপরে আমি উভয় পক্ষ থেকে একক ভেক্টর এন বাদ দিয়ে দিলাম। আর এখানে আমি উভয় পক্ষকে আবার আর দ্বারা ভাগ করে দিলাম, আর আর ক্যান্সেল, তাহলে পি বাই কিউ সাইন কিউ হ্যাট আর, আর কিউ বাই সাইন আর হ্যাট পি। এটা আমি প্রমাণ করে নিলাম। এটার নাম তোমরা ইচ্ছা করলে 1 নম্বর নাম দিতে পারো। আমি যখন এখানে উভয় পক্ষকে আর ভেক্টর দ্বারা গুণ করলাম, ক্রস গুণন করলাম, তখন দেখো এখানে যে সম্পর্কটা পেলাম, সেটার ভিতরে আর বলে কোনো জিনিস নাই, পি আর কিউ আছে। এখন অনুরূপভাবে আমি যদি উভয় পক্ষকে পি দ্বারা গুণ করি, এই যে এখানে পি ভেক্টর দ্বারা ক্রস গুণন করি, তাহলে সেখানে আমার পিটা থাকবে না, তখন রিলেশনটা আসবে কিউ এবং আর এর মধ্যে। সেজন্য আমরা এখানে লিখেছি কিউ বাই সাইন আর হ্যাট পি সমান আর বাই সাইন
পি হ্যাট কিউ। তাহলে এটার নাম আমরা 1 নম্বর, এটার নাম 2 নম্বর সমীকরণ দেই, তাহলে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং হইতে পারি, এগুলো সাহিত্য ম্যাথমেটিক্সে সাহিত্য লেখা লাগে না। অতএব আমরা পেলাম কি, এই যে পি বাই সাইন কিউ হ্যাট আর সমান কিউ বাই সাইন আর হ্যাট পি সমান আর বাই সাইন পি হ্যাট কিউ। এটাই আমরা প্রমাণ করে নিলাম। এইভাবে লেখা, আর আমি বলেছি যে কিউ এবং আর এই যে কোণটা তৈরি করেছে, এই কোণের নাম আমরা দিতে পারি ওয়াই ও জেড। সেজন্য আমি এখানে লিখেছি ওয়াই ও জেড, আর এখানে আর এবং পি বল কোণটা তৈরি করেছে জেড এক্স, আর পি এবং কিউ কোণ তৈরি করেছে এক্স ওয়াই। এটাই প্রমাণিত। এখন যদি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আলফা এখানে বেটা এটা গামা লিখতে, তাহলে আবার এভাবে লেখা যেত পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বেটা সমান আর বাই সাইন গামা। একইভাবে তোমরা আমার এই ভিডিও থেকে লাভের উভয়দের বিপরীত প্রতিক্রিয়াটি লিখো এবং প্রমাণ করো। এটা পুরো ওই জিনিসটাই উল্টা ভাবে, যে কোনো বিদ্যুতে ক্রিয়ারত তিনটি একতুল্য বলের প্রত্যেকটির মান অপর দুটির ক্রিয়ারেখার অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হলে এবং কোনটি অপর দুটির লব্ধির সমান না হলে তারা সামঞ্জস্য সৃষ্টি করবে। অর্থাৎ এখানে যে লাভের উভয়ত্ব আমি প্রমাণ করেছি তারই উল্টা ভাবে করতে হবে। এই এখান থেকে করে 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 এই যে করতে আসতে হবে পি প্লাস কিউ প্লাস আর সমান 0 ভেক্টর। এর অর্থই হলো পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থার সৃষ্টি করবে বা ভারসাম্য সৃষ্টি করবে বা স্থির থাকবে। এই যে এখানে লিখেছি সাম্যাবস্থা, আবার তোমরা লিখতে পারো ভারসাম্য সৃষ্টি করে। এটি ভিডিও থেকে দেখে নেবে। বলের ত্রিভুজ সূত্রটি লিখো এবং প্রমাণ করো। এটা তোমরা ফিজিক্সে পড়েছো, তারপরেও আমার এই ভিডিও থেকে এই প্রমাণটি দেখে নিও। একেবারে সিম্পল প্রমাণ। 99 তোমরা ভেক্টর এগুলো শিখে আসছো, যে যদি একটি বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলের মান ও দিক অবস্থানে নয়, একই ক্রমে গৃহীত কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সূচিত করা যায়, তবে তারা সাম্যাবস্থায় থাকবে। এটি আমি এখানে সুন্দরভাবে এটি প্রমাণ করেছি, তোমরা ভিডিও থেকে দেখে নিও। এবং আমি বোর্ডে যে কিছুক্ষণ যে বেসিক কথা বলেছিলাম সেইটুকু জানলে এগুলো তোমরা প্রমাণ করতে পারবে। এখানে আমি এখন এই অনুশীলনের যে অঙ্কগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন কলেজে টেস্ট টেস্ট, তারপরে মাদ্রাসা বোর্ড সহ যে 9টি বোর্ড আছে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, শ্রীরাম বোর্ড, সমস্ত বোর্ডে এই অঙ্কগুলো আসে। এগুলো করলে তো আমার বিশ্বাস যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আরেকটি কথা, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের ত্রিভুজের সাইন রুল এবং কস রুল, এটা আমি বোর্ডে দেখিয়ে নিলে ভালো হতো। এখন সাইন রুল আর কস রুল কিন্তু অনেকগুলো অঙ্কে দরকার হবে, এবং ত্রিভুজের সাইন রুল কস রুল তোমরা উচ্চতর গণিত প্রথম পত্রের 7.7 প্রশ্নমালায় ত্রিকোণমিতিতে তোমরা শিখে এসেছো। তো এখন দেখো অঙ্কগুলো আমি করি। পি কিউ আর বল তিনটি কোন ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু হতে যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্বাভিমুখী দিকে ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করেছে। প্রমাণ করো যে P/Q/R সমান A/B/C। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবারই ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড বিভিন্ন বোর্ডে এসেছে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার এই সমস্ত অঙ্কে অবশ্যই তোমাদের চিত্র আঁকতে হবে। চিত্র সেটা তুমি অবশ্যই চিত্র আঁকবে, চিত্র না আঁকলে কিন্তু নম্বর দেবে না। এক, আর এটি 19 তোমরা জ্যামিতি করে এসেছো উভয়ত্ব সম্পাদ্য, এটি সেরকম উভয়ত্ব সম্পাদ্যর মতো অত সাহিত্য লিখতে হবে না। চিত্র এঁকে মিনিমাম, আবার ওই তোমরা অনেকেই ভাবতে পারো যে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ ওভাবে কোনো বর্ণনা, এটা অঙ্ক, এটা নট জিওমেট্রি, কোনো উভয়ত্ব সম্পদ না। সেজন্য তোমরা চিত্র এঁকে ধারাবাহিকভাবে এভাবে লিখে দেবে, এবং ওই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ 180 ডিগ্রি, ওগুলো সিম্পল যে নোট আমরা লিখবো, কিন্তু পাশে যে 19 জ্যামিতিতে উভয়ত্ব সম্পাদ্যে নোট দিতে ওরকম নোট দেওয়া লাগে না। ওকে, তাহলে দেখো এখানে অঙ্কটা বলছে যে এবিসি ত্রিভুজের এর শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু বিসির বাহু বরাবর এডি একটা লম্ব, বিই এসির উপর লম্ব, আর সিএফ এবির উপর লম্ব, এবং এই লম্ব বরাবর আমি অঙ্কটি সংক্ষেপে বলে দিচ্ছি যে এডি বরাবর পি বল কাজ করছে, আর বিই বরাবর কি বল কাজ করছে, আর সিএফ বরাবর আর বল কাজ করছে। এবং
এই যে তিনটা লম্ব, তিনটা বলের যে ক্রিয়ারেখা লম্বগুলো ও বিন্দুতে ছেদ করেছে, এবং এই ও বিন্দুতে এরা ভারসাম্য সৃষ্টি করেছে। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে if you want to apply Lamis theorem you have to need three forces। তোমরা যে লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে চাও তাহলে সেখানে আমাদের তিনটা বল দরকার হয়। কন্ডিশন নাম্বার 1 হচ্ছে, শর্ত হলো সেই তিনটি বল একটা বিন্দুতে ক্রিয়ারত হতে হবে। তাই একটা বিন্দুতেই আছে, এই যে ও বিন্দুতে, এবং সেই তিনটা বল কি করতে হবে, ওই বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করতে হবে, স্থির থাকতে হবে, সুস্থিতি থাকতে হবে, ইকুইলিব্রিয়াম থাকতে হবে, বা ভারসাম্য বা সৃষ্টি করতে হবে। তা এখন আমার এটা আমি লিখলাম। তারপরে যেহেতু ও বিন্দুতে কার্যরত পি কিউ আর বল তারা ভারসাম্য সৃষ্টি করেছে বা সাম্যাবস্থা সৃষ্টি করেছে, সুতরাং লামির সূত্র অনুযায়ী পাই। তোমরা লিখতে পারো লামির উপপাদ্য অনুযায়ী পাই, লামির সূত্র অনুযায়ী পাই, এগুলো অসুবিধা নেই। কারণ লামি বলছে কি, উপরের বলগুলো লিখলাম, নিচে তার অপোজিট ঠিক না, অপর যে দুইটা বল তার মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এখানে দেখো পি বল যখন নিলাম, অপর দুটো বল কিউ এবং আর, তার মধ্যবর্তী কোণ কি, ই ও এফ। এই যে সাইনের সমান হতে সাইন ই ও এফ লিখলাম। আমি বলেছি কিছুক্ষণ আগে যে এখানে কোণ চিহ্ন, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো এখন আমি যেগুলো বলবো, আমি যে বোর্ডে 5টা মিনিট 10টা মিনিট যে বেসিক কথাগুলো বলেছি, কোনো শিক্ষার্থী যে সেই কথাগুলো শুনে থাকো, বুঝে থাকো, এগুলো প্রত্যেকটা অঙ্ক তোমরা, আমি যে কম্পিউটারাইজড করেছি, প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে। যখন কিউ নেবে তখন অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ এ বডি তার সাইন, তাহলে সাইন এ বডি, এখানে কোণ ছিল, দিলেও চলে না দিলেও চলে, আর সাইন ডি ওয়াই, এটা হলো 1 নম্বর। এবং আমি আমার এই ভিডিওতে তোমরা যতগুলো অঙ্ক দেখবে সবগুলো অঙ্ক আমি এই লামি সূত্র অনুযায়ী, যেহেতু লামির চ্যাপ্টার এই অধ্যায় সবগুলো অঙ্ক আমি অনুশীলনের সবগুলো অঙ্ক এই লামির উপপাদ্যের সাহায্যে করেছি। কিছু কিছু অঙ্ক অবশ্য তিনটা বল থাকা সত্ত্বেও লামির উপপাদ্য ছাড়াও লম্বাংশ একটা উপপাদ্য আছে, যা তোমাদের আমি 8.1 প্রশ্নটা শিখাবো, সেটি দিয়েও করা যায়। সুতরাং অঙ্ক যেভাবেই প্রমাণ করো না কেন, যে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ তোমরা করতে পারো, সেটা অ্যাকসেপ্টেবল। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে দেখো এই অঙ্কগুলো অনেকে ভয়তে করে না, কিন্তু আমি চাই যে আমার এই বড়বিদ্যা অনেক ভালো লাগে। তোমরা যদি জিওমেট্রি ভালো মতো বোঝো তাহলে এগুলো করতে পারবে, না অনেকে এগুলো ভয়তেই করতে চায় না। অনেক শিক্ষার্থী এ ই ও এ একটি চতুর্ভুজ দেখা, এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, কিন্তু এখানে আমার বি যেহেতু এসির উপরে লম্ব, সুতরাং এ ই ও এই কোণটা 90 ডিগ্রি, আবার এ বির উপর সিএফ লম্ব, সুতরাং এ এফ ও এটা 90 ডিগ্রি। তা দুটো যদি 90 ডিগ্রি 90 ডিগ্রি মানে 1 সমকোণ 2 সমকোণ হয়ে যায়, তাহলে বাকি যে দুইটা কোণ থাকে তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো এখানে আমি সেই কথাটাই লিখেছি যে কিন্তু এ ই ও এফ চতুর্ভুজের কোণ এ ই ও সমান কোণ এ এফ ও সমান 1 সমকোণ, মানে দুইটাই সমকোণ 1 সমকোণ করে। তো 1 সমকোণ 1 সমকোণ 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে বাকি যে দুইটা কোণ থাকে তাদের সমষ্টি পাই। এই পাই মানে কিন্তু 3.1416 না, এই পাই মানে পাই রেডিয়ান 180 ডিগ্রি। তাই এখানে অতএব কোণ ই ও এফ সমান হবে পাই মাইনাস এ। এখন এখানে আমি যদি এতটা অঙ্ক করতে পারি, আমি এই সাইড নোটও লিখতে পারতাম যে আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, ওইগুলো সাহিত্য এগুলোতে লাগে না, কারণ এটা জ্যামিতি উপপাদ্য মতো হয়ে যায়। সেজন্য মিনিমাম কথাগুলো লিখে আমার মেইন উদ্দেশ্য হলো লামির উপপাদ্য, লামির সূত্র অ্যাপ্লাই করে এই P/Q/R সমান A/B/C প্রমাণ করা। তো অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি কোণ এ বডি সমান পাই মাইনাস বি কোণ। আর সংক্ষেপে বি কোণ লেখার অর্থই হলো এবিসি কোণ। এগুলো তোমরা 9 শিখে এসেছো। আর কোণ ডি ও ই সমান পাই মাইনাস সি, এই মানগুলো, এই কোণের মানগুলো আমি প্রতিটা অঙ্কই আমি একইভাবে করব। এই 1 নং সমীকরণে, মানে 1 নং যে একটি ইকুয়েশন দিয়েছি সেখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে তোমরা উচ্চতর গণিত প্রথম পত্রের 7.1 প্রশ্নে শিখেছো যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। এর মানে কি,
যে যদি আমার এখানে পাই মানে 180 ডিগ্রি 2 গুণ 90, 90 সহগ জোর 2, সেজন্য আমার এখানে সাইনের কোনো চেঞ্জ হবে না। সাইন এ হলো, এখানে সাইন বি হলো, সাইন সি। এটা ত্রিকোণমিতির সূত্র তোমরা 19 এর 8.3 প্রশ্নটা শিখে আসছো, যে প্রথম চতুর্ভাগে অল প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক প্লাস, তৃতীয় চতুর্ভাগে টেন এবং কোয়াট প্লাস, চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক প্লাস। সেই সূত্র ফেললাম। আর আমি ত্রিভুজের সাইন রুল এখন অ্যাপ্লাই করেছি। ত্রিভুজের সাইন রুলটা কি? যে বাহু নেবে তার অপোজিট কোণের সাইন, যে বাহু নেবে এই যে তার অপোজিট কোণের সাইন সমান, আবার এই যে তৃতীয় বাহু তার অপোজিট কোণের সাইন সমান। তোমরা 19 সরি উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির 7.7 প্রশ্নমালায় এখানে 2r লিখতে, আর হলো পরিবেশার্ধ। তা আমি আর যেহেতু কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, সুতরাং সেই 2r এর পরিবর্তে আমি এখানে কে লিখেছি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2r এর পরিবর্তে কে লিখলাম, এটা কে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে আমি এই সাইন এর পরিবর্তে কি লিখতে পারবো? bc বাই কে, এই যে bc বাই কে লিখলাম। সাইন বি এর পরিবর্তে কি লিখতে পারবো? ca বাই কে। আর সাইন সি এর পরিবর্তে লিখতে পারবো এই সি টা এখানে সাইন সি কে নিয়ে আসে, এখানে সাইন সি এখানে নাও, তাহলে এ বি বাই কে। কে 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 কেটে দিলাম। এবং তোমরা জানো যে একটি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু যে বিসি, সেটিকে ছোট হাতের এ দ্বারা ডিনোট করা হয়। বি কোণের বিপরীত যে বাহু সি এ কে ছোট হাতের বি দ্বারা ডিনোট করা হয়। সি বড় হাতের সি এই যে কোণ, তার বিপরীত বাহু এ বি কে এই যে ছোট হাতের সি দ্বারা ডিনোট করা হয়, এটি তোমরা জানো। এখন আমি এই বিসি এর পরিবর্তে এ লিখেছি, সি এর পরিবর্তে বি লিখেছি, এ বি এর পরিবর্তে ছোট হাতের সি লিখেছি। পরে তো তোমরা জানো এই অনুপাত প্রয়োগ করা যায়, বি ইস টু কি ইস টু আর সমান এ ইস টু বি ইস টু সি, এটি হলো প্রমাণ। অর্থাৎ এটা সমান তুমি যদি এখানে কে ধরো বা ধরো এম ধরো, তাহলে এ সমান হলো কে এ, কিউ সমান বি কে, আর সমান সি কে। পরে অনুপাত করার সময় কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি আমি একই জিনিসে ভাগ করি, মানে কোনো পরিবর্তন হয় না, সেজন্য আমরা ওগুলো না লিখে সরাসরি লিখে দেই যে পি ইস টু কিউ ইস টু আর সমান এ ইস টু বি ইস টু সি প্রমাণিত। এই যে অঙ্কটি, এই অঙ্কটিও ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে। এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে। তো তোমরা বুঝিয়ে শুনে এটা আগে বুঝবে। যদি আমি বলে থাকি যে আমার প্রিয় শিক্ষার্থীরা যদি অঙ্কগুলো দেখে দেখে বোঝে, তাহলে না দেখে বুঝতে পারবা। আর যারা দেখে দেখে বোঝে না, তারা না দেখে করতে পারবে না। তাহলে আগে হলো তোমার দেখে দেখে বুঝতে হবে, বুঝলে তারপর প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, টেস্ট বা টেস্টে যে কোনো পরীক্ষায় তোমরা অ্যান্সার দিতে পারবে। আমি আবার বলছি, এগুলো বলবিদ্যার অঙ্ক। 19 যে জ্যামিতির এক্সট্রা করে এসেছো, সেই এক্সট্রার মতোই মানে কথাগুলো জানতে হয়, কিন্তু অত কিছু ব্যাখ্যা লিখতে হয় না, এগুলো অঙ্ক। সুতরাং মিনিমাম সেই কথাগুলো লিখবে, আর ওই সম্যক জ্ঞান থাকতে হবে। এখানে বলেছে কি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবিসি একটি ত্রিভুজ, তার অন্তঃকেন্দ্র আই। কিছুক্ষণ আগে আমি বোর্ডে তোমাদের আলোচনা করেছি যে একটি ত্রিভুজে যদি এই একটা ত্রিভুজে যদি ভিতরে বৃত্ত টানা যায়, সেই বৃত্তটাকে বলা হয় অন্তবৃত্ত। যে কেন্দ্র তাকে বলা হয় অন্তঃকেন্দ্র, যে ব্যাসার্ধ তাকে বলা হয় অন্তঃব্যাসার্ধ। এখন তোমরা একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয় সেটি তোমরা 19 জেনারেল জ্যামিতির এই জেনারেল জ্যামিতিতে শিখে এসেছো। যে বিসি ত্রিভুজের এই বি কোণকে দুই ভাগে ভাগ করবে, সি কোণকে দুই ভাগে ভাগ করবে, তারপরে সেই তিনটা করে যে কোনো দুইটা করলেই হয়, বি কোণ আর সি কোণ করে যে দুইটি সমদ্বিখণ্ডক হলো, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকেই বলা হয় অন্তঃকেন্দ্র। সেই অন্তঃকেন্দ্র, সেখান থেকে আমরা করি কি, এই বিসি রেখার উপর একটা লম্ব টানবো, লম্ব টানলে আমার এখানে ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধ ধরে আর কেন্দ্র আইকে কেন্দ্র করে যে সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দু ছেদ করেছে করে ব্যাসার্ধ বৃত্ত টানলে সেই বৃত্তটাকে আমরা বলি অন্তর্বৃত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি যেহেতু অঙ্ক, আমরা কিন্তু আর অত সাহিত্য বইভাবে জ্যামিতির মতো তো সম্পাদ্যের মতো আঁকতে যাবো না। তুমি নর্মালি এটা বৃত্ত টাইনে ত্রিভুজের ক্ষেত্রে তাই হয়। এগুলো তো আমি বারবার বলছি যে নর্মাল চিত্র আঁকবা, কিন্তু এগুলো কোনো ওই সম্পাদ্যের যে নিয়মে আঁকতে হয়। কিন্তু আমি চাই যে আমার স্নেহস্পদ শিক্ষার্থীরা জানুক
যে একটি ত্রিভুজের কিভাবে অন্তর্বৃত্ত আঁকতে হয়। এটা না জানলে এটা বুঝতে পারবে না এই অঙ্কটি। তাহলে এর মিনিমাম ভাষায় লিখবে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র আই এবং আই এ আই বি আই সি বরাবর পি কিউ আর বল তিনটি ক্রিয়ারত রয়েছে। যেহেতু পি কিউ আর বল তিনটি আই বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করেছে বা সাম্যাবস্থার সৃষ্টি করেছে, তাহলে আমরা লামের সূত্র অনুযায়ী পাই। প্রত্যেকটা অঙ্ক আমি এক নামে করেছি। পি বাই সাইন বি মাইনাস সি সমান কিউ বাই সাইন সি মাইনাস এ সমান আর বাই সাইন এ মাইনাস বি এর নাম বিত করে। অতএব আমি এখানে আইবিসির পরিবর্তে লিখতে পারি হাফ অফ বি, হাফ অফ কোণ বি বা কোণ বি ভাগ 2। কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করা আর হাফ দিয়ে গুণ করা এক কথা। তোমরা এখানে লিখতে পারো হাফ কোণ বি, আমি কোণ বি বাই 2 লিখেছি, এটা কোনো ভুল না। এবং এখানে যে পাই মানে 180 ডিগ্রি, সেটাকে পাই বাই 2 মানে 90 যোগ 90 লিখলাম। তো তোমরা যদি প্রশ্ন করো যে স্যার আপনি বুঝলেন কিভাবে যে 90 যোগ 90 লিখতে হবে, এই জন্য একটা এক্সট্রা তোমরা 19 এ করে এসেছো। তো এখানে আমি এই জন্যই করলাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। একে আমার এখানে যেহেতু আছে হাফ বি কোণ হাফ সি কোণ, সেজন্য আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ সমান পাই বাই 2। এই পাই বাই 2 এর পরিবর্তে আমি এটা বসানোর জন্য আমি এখানে 180 কে অর্থাৎ পাই কে পাই বাই 2 যোগ পাই বাই 2 লিখেছি। সেজন্য আমি আবার বলি যে এই বলবিদ্যার অঙ্কগুলো অনেক শিক্ষার্থী ভয়তেই করতে চায় না। সুতরাং আমি চাই যে তোমরা ভীত না হয়ে ভয় না পেয়ে অঙ্কগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবে, পারবে। আর সবচেয়ে সুখবর হলো যে 8.1 8.2 8.3 থেকে তো একটি সৃজনশীল প্রশ্ন 10 মার্কের থাকে প্রতি বছর। এর কতগুলো মার্কা মারা অঙ্ক আছে, অতিশয় ইম্পর্টেন্ট অঙ্ক। সেগুলো যদি করা যায় তাহলে কমন পড়ে। সেজন্যই তোমরা ভীত হওয়ার কোনো কারণ নাই। এখানে আমি বি বাই টু কেটে দিলাম, সি বাই টু কেটে দিলাম। তাহলে কি হয়? বি আই সি সমান পাই বাই 2 যোগ এ বাই 2। এখানে যদি বি বাই 2 পাশে নিয়ে কাটাকাটি করতে চাও মাইনাস প্লাস করতে পারো, এইভাবে বাদ দিলে অসুবিধা নেই। তাহলে আমি যখন এই বিআইসি ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজ থেকে আমি প্রমাণ করতে পারলাম কি পাই বাই 2 যোগ হাফ অফ কোণ এ বাই 2। সেরকম আমি যদি এই ত্রিভুজ নেই যে সি আই এ, তাহলে আমার কি হবে? পাই বাই 2 যোগ বি বাই 2, এই যে বি বাই 2 হবে। আবার যখন আমি এই এ আই বি এই ত্রিভুজ নেব, তখন আমি একইভাবে যে প্রমাণ করলাম, এটার করা লাগে না, একটা প্রমাণ করে লেখা যায়। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এ আই বি সমান পাই বাই 2 যোগ সি বাই 2। এখন 1 নং হইতে পাই এই মানগুলো আমি বলছি যে 1 নম্বর অঙ্কটা যদি কোনো শিক্ষার্থী ভালো মতো বুঝে থাকো, তাহলে এই চ্যাপ্টারে আমি যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্ক আমি একইভাবে করেছি এবং লামির সূত্র অ্যাপ্লাই করে, লামির উপপাদ্য অ্যাপ্লাই করে। এখন আমি এই কোণগুলোর মান 1 নং সমীকরণে বসিয়ে দিলাম। এখন অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এই যে ধরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 1 গুণ 90, তাহলে সাইন থাকলে কি হবে? cos, সাইন থাকলে cos, সাইন থাকলে cos, তারপরে অনুপাত করে দিলাম, শেষ। এবং আমি বলেছি যে প্রমাণে যেভাবে চাবে সেভাবে লিখতে হবে। এখানে cos হাফে লিখেছে, সেজন্য তোমার এখানে cos হাফে লিখবে। এ বাই 2 লেখা আর হাফে লেখা যদিও এক কথা, কিন্তু প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে তোমরা লিখবে। ওকে? আর আমি বলেছিলাম যে সাইনের সঙ্গে কসের সঙ্গে ট্যানের সঙ্গে যখন থাকবে, তখন কোণের চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে। যেহেতু আমার উত্তরে দেয় না, সেজন্য আমি না দিলেও চলে। কিন্তু যখন একা একা থাকবে, তখন কিন্তু অ্যাঙ্গেল চিহ্নটা অবশ্যই দিবে। এই অঙ্কটিও তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, এই যে পরিকেন্দ্র ও পরিকেন্দ্র, এবিসি ত্রিভুজের বাইরে দিয়ে হলো আমি বৃত্ত টেনেছি, সেই জন্য নাম পরিবৃত্ত। যে কেন্দ্র তার নাম পরিকেন্দ্র, যে ব্যাসার্ধ তার নাম পরিব্যাসার্ধ। এই অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো পরীক্ষায় সাধারণত থাকে। এখানে আমি এই ভিডিও থেকে তোমরা এটা দেখে নিও। আমি একটি কথা খালি বলে দিই যে এটাও আমি লামির উপপাদ্য অ্যাপ্লাই করেছি। শুধু তোমাদের জানতে হবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা ইম্পর্টেন্ট থিওরাম।
একটা ইম্পর্টেন্ট উপপাদ্য তোমরা 19 এ প্রমাণ করে এসেছো। সেই প্রমাণটাই করে নেওয়ার আগে খালি ওই থিওরিটা লিখবে যে অতএব বিওসি, এই বিওসি কোণ হলো কেন্দ্রস্থ কোণ সমান পরিধিস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এক কথা। বিএসি কোণ, বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো বিএসি আর বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ হলো বিএসি। আমি এখানে সংক্ষেপে এই যে লিখেছি তার দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেজন্য এখানে একটু লিখেছি, এখানেও তাই সংক্ষেপে এবিসি লিখেছি। এই মানগুলো আমি আগের অঙ্কটার মতো, আগে যে দুইটা অঙ্ক করেছি তার মতো আমি মানগুলো বসিয়ে দিলাম। এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সাইন টুয়াইস এ এটি বা সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইনটু কস থিটা, এটা কিন্তু তোমাদের জানতে হবে। একজন 7 তলা বিল্ডিং করবে কিন্তু ফাউন্ডেশন আছে 5 তলা, তাহলে কোনোদিন 7 তলা করা যায় না, ও ভেঙে যাবে রানা প্লাজার মতো। এখানেও সেরকম তোমরা মনে রাখবে যে সেই ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতির সূত্র যদি কোনো শিক্ষার্থী না জানে 7.4 প্রশ্নলার সাইন 2 থিটা সমান লেখা যায় 2 সাইন থিটা ইনটু কস থিটা, এই সূত্রটা যদি কোনো শিক্ষার্থী না জানে তাহলে কিন্তু এই অঙ্কটা বুঝবে না। এই সূত্রগুলো তোমাদের বুঝে নিতে হবে। সাইন 2 থিটা সমান লেখা যায় 2 সাইন থিটা কস থিটা, সেটা লিখলাম। এরপরে আমি ত্রিভুজের সাইন রুল অ্যাপ্লাই করেছি আর ত্রিভুজের কস রুল। আমি আবার বলছি, ত্রিভুজের কস রুল হলো তিনটা, যে cos a সমান কি লেখা যায় b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, cos b সমান লেখা যায় c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, আর cos c সমান লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। তাই এই তিনটেই কে আমরা যে মান বসিয়েছি এটিকে বলা হয় ত্রিভুজের কস রুল। পাশে তুমি নোট দিতে পারো, এই নোটগুলো না। আবার একটি কথা বলেছিলাম যে যোজন বিয়োজন একান্তরকরণ, সেই রকম a বাই b সমান যদি c বাই d হয় তাহলে লেখা যায় আমরা লব থেকে লব যোগ করতে পারি, লব বিয়োগ করতে পারি, আবার হর যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, সেরকম কথাটা দরকার হবে। এবং আমার স্নেহস্পদ শিক্ষার্থীরা, তোমরা জানো যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের ভিতরে পার্থক্য হলো জ্যামিতিক কোণ 360 ডিগ্রির বেশি আঁকা যায় না, কিন্তু ত্রিকোণমিতিক কোণ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার ডিগ্রি হতে পারে। তেমনি দেখো যে কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বল তিনটি ভারসাম্য সৃষ্টি করেছে, তাহলে যেহেতু তিনটে বল আছে আর কোন বিন্দুতে মানে একটা বিন্দুতে, তাহলে আমরা লামির উপায়টা অ্যাপ্লাই করতে পারি। আমি আবার স্মরণ করে দিচ্ছি যে if you apply Lami's theorem, if you want to apply Lami's theorem, you have to need 3 forces. কন্ডিশন নাম্বার 1 হলো সেই তিনটা বল একটা বিন্দুতে কাজ করতে হবে, সেই তিনটা বল সাম্যাবস্থার সৃষ্টি করতে হবে, যদি সুস্থিত থাকতে হবে, স্থির থাকতে হবে, ইকুইলিব্রিয়াম থাকতে হবে, সাম্যাবস্থায় থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে, তাহলে আমরা লামির উপায় অ্যাপ্লাই করতে পারি। তো এখানে দেখো ও বিন্দুতে পি কিউ আর তিনটি বল এখানে বলা আছে ভারসাম্য সৃষ্টি করেছে। কন্ডিশন হলো যে পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হলে প্রমাণ করো যে আর স্কয়ার সমান কিউ ইনটু কিউ মাইনাস পি। খুব ইম্পর্টেন্ট, আলফা ধরতে পারো, তাহলে পি ও কিউ এর অন্তর্গত কোণ হবে 2 থিটা দ্বিগুণ, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, পুত্রের বয়স যদি x আর পিতার বয়স কত 2x না, এটা সেরকম। এবং আমার অনেকেই আমার এই শিক্ষকতার জীবনে অনেক শিক্ষার্থী আমার প্রশ্ন করেছে যে স্যার তাহলে কিউ আর এর অন্তর্গত কোণ 2 পাই মাইনাস 3 থিটা কেন হলো? এটাই তোমাদের আমি এখানে শিখাইতে চাই। আই ওয়ান্ট টু টিচ ইউ যে একটা বিন্দুতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 ডিগ্রি লেখা আর 2 পাই লেখার কথা, এটি যেহেতু থিটা আর এটা হলো 2 থিটা, এই দুটা কোণ যোগ করলে আমার 3 থিটা হয়, তাহলে 2 পাই মানে 360 ডিগ্রি থেকে এই দুইটা কোণের যোগফল বিয়োগ করলে যা হবে সেটি হবে কিউ এবং আর বলে মধ্যবর্তী কোণ। সেজন্য আমি এখানে লিখেছি 2 পাই মাইনাস 3 থিটা। এখন দেখো লামির উপপাদ্য অনুসারে পাই বা লামির সূত্র অনুযায়ী পাই, সেই একই কথা আমি লিখলাম যে উপরে বলগুলো লিখবে, নিচে হলো তার অপোজিট কোণের সাইন। আমি আবার রিপিট করছি যে কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল যদি সাম্যাবস্থার সৃষ্টি করে তাহলে ওদের প্রত্যেকটির মান অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এটা হলো লামির উপায়ত বা লামির সূত্র, সেই লামির উপায়তটা ফেলেছি। আর এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার মাইনাস সাইন থিটা হলো কেন? এটা জানতে হলে তোমাদের সেই ফার্স্ট ইয়ার উচ্চতর গণিতের 7.1 প্রশ্নমালার
যে সূত্র ছিল যে আমার এখানে 2 পাই মানে 360 ডিগ্রি মানে 4 গুণ 90 90 সহ যেহেতু আমার গণিতক হলো এই আমার 4 সেই জন্য আমার এখানে সাইনের মতো সাইনই থাকলো এবং চিহ্ন এখানে বসলো মাইনাস কেন যেটি পড়ছে চতুর্থ চতুর্ভাগে সেজন্য আমার এখানে চতুর্থ চতুর্ভাগে cos এবং sec হলো প্লাস আছে sin সেজন্য মাইনাস আর sin 2 থিটা সমান এটা কোথায় আমি আবার বলি যে ত্রিকোণমিতির 7.4 প্রশ্নটার ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি উচ্চ ত্রিকোণমিতি প্রথম পত্রে সেখানে সূত্র আছে sin 2 থিটা সমান 2 sin থিটা ইন্টু cos থিটা এই সূত্রটা ইউ হ্যাভ টু নো তোমার জানতে হবে এই প্রত্যেকটা লাইন জানতে হলে জ্যামিতিক থিওরি জানতে হবে প্লাস ত্রিকোণমিতির সূত্রগুলো জানতে হবে এখন এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা সূত্র লিখতে পারি কি sin 3 থিটা সমান 3 sin থিটা মাইনাস 4 sin থিটা কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে আমার স্নাতক শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো যে এই মাইনাস দিয়ে আমি এক মোমেন্টেই গুণ করে দিয়েছি সুতরাং যদি এখানে মাইনাস না থাকতো তাহলে উত্তর হতো 3 sin থিটা মাইনাস 4 sin থিটা এরপরে আমি উভয় পদ থেকে তিনটা পক্ষ আছে এখানে আমি sin থিটা দ্বারা গুণ করেছি এটা হলো তোমরা আমি এখানে এই ক্যালকুলেশন গুলো এমন ভাবে করেছি যে প্রত্যেকটা লাইন আমার বিশ্বাস আই ডু বিলিভ আমার প্রত্যেক শিক্ষার্থী তোমরা এগুলো ধারাবাহিকভাবে যদি দেখো তোমরা বুঝতে পারবে সুতরাং চিন্তা করবে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস করবে তাহলে এগুলো অবশ্যই ইনশাআল্লাহ করতে পারবে এখন এখানে আমার এই sin স্কয়ার থিটা 19 এর সূত্র ছিল 19 এর সূত্র হলো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1 তাহলে instead of sin স্কয়ার থিটা we can write 1 minus cos স্কয়ার থিটা এবারে লেখা এই যে এখানে আমি সেই কিছুক্ষণ আগে যে সূত্র বলেছি আমি বললাম আমি এখানে এই q থেকে p বিয়োগ করেছি আর 1 থেকে 1 minus 4 cos স্কয়ার থিটা বিয়োগ করেছি 1 1 কাটা এই যে আমি যেটি বোর্ডে দেখিয়েছি এবং আরেকটি কথা তোমরা মনে রাখবে a সমান যদি b হয় b সমান যদি c হয় তাহলে লেখা যায় মাঝখানেরটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথমটা শেষেরটার গুণফল অর্থাৎ b স্কয়ার সমান c একটা সূত্র আছে তোমরা জানো তো এখানে আমি করেছি কি যে এই যে মাঝখানেরটা r স্কয়ার বাই 2 cos থিটা এটা হোল স্কয়ার সমান এটা বাদ দাও এই যে p বাই 1 মাইনাস 4 cos থিটা এটা বাদ দিয়ে এই তিনটি তোমরা আবার পেয়ার করে অর্ধ করে লিখে দিতে পারো তো মাঝখানেরটা হোল স্কয়ার সমান এই যে প্রথমটা এখানে q বাই 1 ইনটু q মাইনাস p বাই 4 cos স্কয়ার থিটা এটা লেখা অর্থাৎ তোমরা এই যে বামে যেটা আমি কাটতে দেখাচ্ছি এটা ভুলে যাও a সমান b সমান যদি c হয় b স্কয়ার সমান ac সেই সূত্রটা মিলেছে এবারে তোমরা দেখতে পাচ্ছ যে নিচেও 4 cos স্কয়ার থিটা নিচে এর পাশেও নিচে 4 cos স্কয়ার থিটা এটা বাদ দিয়ে দাও সুতরাং এটা আসবে কোন প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স আমরা বলবো না সুতরাং আমার এখানে যাই বলি না কোনো এটা কোনো অসুবিধা নেই p1 প্রেসার বলে p1 p2 বলতে পারো আর চাপ রে আমি যদি r1 r2 দ্বারা ডিনোট করছি অসুবিধা নেই ডিয়ার স্টুডেন্টস একটি কথা এই অঙ্কটি বুঝতে হলে তোমাদের মনে রাখতে হবে যে এই যে গোলক এর ওজন w হলো ওয়েট ওজন সেটি ওজনকে w দ্বারা ডিনোট করা আছে নিম্নমুখী লম্ববার কাজ করছে এটা দেখা আর এখানে এই গোলকটা পড়ছে না কেন যে এর কেন্দ্রে এই যে একটা তল এই যে OX সে চাপ দিয়ে রাখছে এটার কেন্দ্র বরাবর এই যে R1 আর এখানে OY বরাবর যে এখানে এই তলও আবার চাপ এদিক দিয়ে রাখছে সেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে এই যে R2 এই জন্য এই গোলকটা আমার পড়ছে না এবং দেখো আমি এই যে OX তলটি আমি ধরে নিলাম আনুভূমিকের সঙ্গে হরিজন্টাল রেখার সঙ্গে ON এর সঙ্গে আলফা কোণ তৈরি করেছে সেই আলফা আমি যুক্তির মাধ্যমে এই যে এখানে নিয়ে গেছি আগে নিয়ে গেছি এখানে তারপর এখানে আবার এখানে যে বিটা কোণ তৈরি করেছি সেটা এখানে নিয়ে গেছি তারপর নিয়ে গেছি এখানে এই অঙ্কটি করতে হলে তোমাদের জানতে হবে যে স্পর্শক মানেই হলো ব্যাসার্ধের উপর লম্ব তাহলে আমার এখানে এই যে CA যে ব্যাসার্ধ তার উপরে এই যে OAX একটি স্পর্শক এটি হলো লম্ব তাহলে তোমরা জানো যে এই যে ওজন W
ওডি বরাবর কাজ করছে, এখানে তো আমি এই বিন্দু থেকে লম্বটা নিই, তাহলে এই লম্বটা হলে তাহলে কোনো শিক্ষার্থী দুটি সমান্তরাল রেখার ছেদকের একই পার্শ্বস্থ কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ, উভয় পার্শ্বস্থ কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। এই অনুরূপ কোণ একান্তর কোণ যদি কেউ না চিনে তাহলে কিন্তু এগুলো পারবে না। তাহলে আমি এই আলফাটাকে ট্রান্সফার করে এখানে নিয়েছি একান্তর কোণ বলে, এই কোণের এই সমান একান্তর কোণ। আর এই স্পর্শকের উপরে এই ব্যাসার্ধের লম্ব টোটাল কোণটা 90 ডিগ্রি। তাহলে এই যে আমার সিএডি এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমি কাছে দেখাচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা হয়, আর এই যে ডি কোণটা যদি 90 ডিগ্রি অবশ্যই 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি মাইনাস আলফা যদি এটা হয়, তাহলে আমার এই এসিডি এই কোণটা হবে আলফা। কেন? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এখানে আছে 90 ডিগ্রি মাইনাস আলফা আর এখানে হলো 90 ডিগ্রি লিখতে পারবো। তাহলে আমি বলছি যে এখানে সি বিন্দুতে কয়টা বল কাজ করছে? তিনটি বল। একটা হলো R1, একটা R2, একটা হলো W। তাহলে এই যে এখানে আমি এতক্ষণ যা বুঝালাম সেটা করার পরে যে সাম্যাবস্থায় কার্যরত বলয়ের ক্ষেত্রে লামি সূত্র অনুযায়ী পাই। যদি তোমরা এত সাহিত্য না লিখে খালি লেখো লামি সূত্র অনুযায়ী পাই, তাই হয়। সুতরাং সাম্যাবস্থায় কার্যরত বলয়ের ক্ষেত্রে না লিখতে চাই। এখানে আমি আবার বলছি যে আমি হোয়াইট বোর্ডে তোমাদের শিখিয়েছিলাম লামির উপপাদ্যকে আমরা 4টি স্টাইলে লিখতে পারি। এখানে আমি এই লামির পদ্ধতিটা লিখেছি, যেহেতু আর কোণের নাম নাই, যে R1 বাই অপর দুইটা বল R2 এবং W এর অন্তর্ভুক্ত কোণ তার সাইন। এইভাবে আমি লিখেছি। লিখে আমি এখান থেকে R1 আর R2 মান বের করেছি। তোমরা এই ভিডিও থেকে এটা দেখে নিও। আর এখানে তুমি যদি বলতে চাও তখন W নেব, তখন R1 আর R2 বলের অন্তর্ভুক্ত কোণ কত হবে? আমরা জানি দুটি সমান্তরাল দুটি রেখা পরস্পর কোনো বিন্দুতে ছেদ করে, সমান্তরাল রেখা না, দুইটি রেখা যদি পরস্পর কোনো বিন্দুতে ছেদ করে তাহলে তার বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তো এখানে এই যে সির এই যে পাশে যে কোণটা, এই কোণটা হবে আলফা যোগ বিটা, যা হবে সেটা হবে এখানে। আর এই পাশে কোণ আর এই পাশে কোণ সমান, বিপরীত কোণ বলে এটা জানো। এই অঙ্কটি ঢাকা বোর্ডে একবার এসেছে, 6 নম্বর অঙ্কটি। সকলে এই অঙ্কগুলোই থাকে। এই অঙ্কটি আমি সংক্ষেপে, তোমরা ভিডিও থেকে দেখে নেবে, কিন্তু আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে এখানে এই টান সেটা আমি টি দ্বারা ডিনোট করেছি, টেনশন। সুতরাং অঙ্ক একটা বস্তু এখানে সি বিন্দুতে আছে, ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করছে। তো এখানে তোমরা মনে রাখবে তিনটি বল সি বিন্দুতে কাজ করছে, একটা হলো টি, একটা টি প্রাইম, বা এখানে টি1 টি2 দিতে পারো, আর একটা ডাব্লিউ। যখন ডাব্লিউ নেবে তখন আমার বলটি হবে এই যে এইটা। যখন আমার টি প্রাইম নেবে তখন হলো এই কোণটা। যখন টি নেবে তখন কোণ এই কোণটা। আমি এখানে তোমরা জানো যে একটি রেখার এক পাশে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আই রিপিট দিস, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে তোমাদের যদি আমি বলি যে এসিডি এই কোণটা আলফা, তাহলে আমার এসি এটা ধরো ডাব্লিউ বরাবর, ডাব্লিউ ওই কাছে এখানে একটা এম নাম দিলাম, এসি এম কোণটা কত হবে? তাহলে 180 ডিগ্রি থেকে এই আলফা বাদ দিলে যা থাকে সেটাই হবে হলো আমার এই যে কোণটা, যেটা আমি কাছে দিয়ে দেখাচ্ছি। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবা যে একটি সূত্র ছিল, এটিও উচ্চতর গণিত প্রথম পত্রের 7.7 যে একটি ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা এই চিহ্নটির নাম জানো ডেল্টা বড় হাতে, তাহলে সেটি লেখা যায় ক্ষেত্রফল ডেল্টা সমান হাফ দুইটি বাহুর গুণফল ইনটু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন। এটা একটা সূত্র। এই সূত্রটি তোমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির অংশের 7.7 প্রশ্ন, সপ্তম অধ্যায়ের 7.7 প্রশ্ন আছে। সেখানে ত্রিভুজের সাইন রুল আছে, ত্রিভুজের কস রুল আছে। যে এই যে সূত্রটি cos b, এটা হলো ত্রিভুজের কস রুল। তাহলে কস রুল কয়টি? তিনটি, cos a, cos b, cos c। আর এটার একটা সূত্র আমি এখানে এ বি বাহু যদি নেই তার অন্তর্ভুক্ত কোণ সি, সেজন্য sin c লিখেছি। হাফ অফ এ বি, sin c এর প্রমাণও আছে। আর যদি আমি নিতাম হাফ বি সি, তাহলে বি সি, তাহলে হতো sin a। যদি নিতাম হাফ সি এ, আমি সংক্ষেপে বুঝিয়ে দেই যে এই যে বস্তু কালো, একটা বস্তু ও বিন্দুতে এখানে ডাব্লিউ এর ওয়েট সে নিম্নমুখী কাজ করছে।
এখানে এই যে একটা বিন্দুতে সেট করেছে, এর নাম এম বা ডি দিতে চাও, দিতে ভালো লাগে না, এগুলো এটা জ্যামিতি না। এখন এই এর ওজন ডাব্লিউ, আর এখানে তলের দৈর্ঘ্য বরাবর এই যে তল, এই তল বরাবর হলো পি বলটা কাজ করছে। এবং দেখো এই যে আমার এখানে যে ফাঁকা দেখা যাচ্ছে, এই ফাঁকা কিন্তু ফাঁকা না, অর্থাৎ পি বলটা এই যে বস্তুতে এর তলের উপরে আছে। যেমন আমার হাতের উপরে যদি আমি একটা কলম দেই, কলমটা আমার হাতের উপরে আছে, সেই উপরে যদি আমার হাত যত বড় মোটা, কলম তত বড় মোটা হয়, বা একটা দণ্ড রাখি, তাহলে হাত দেখা যাবে। সেই জন্য ওটা এর উপরে এরকম আছে। এটা এই যে এই ফাঁকা কিন্তু প্রিয় শিক্ষার্থী বিন্দু, যে পি বলটা এখানে এই বরাবর কাজ করছে, কিন্তু এটা ফাঁকা না, এর উপরে আছে। এবং এখানে একটি প্রতিক্রিয়া বল আছে, সেটি হলো আর। আমি ক্লাসের শুরুতেই তোমাদের হোয়াইট বোর্ডে যখন আমি আলোচনা করি, সেখানে বলেছিলাম যে এখানে আমরা 4 ধরনের বল ইউজ করে থাকি। এমনি সাধারণ বল হলে পি কিউ, যদি প্রতিক্রিয়া বল বলে, রিয়াকশন ফোর্স ইংরেজিতে বলা হয়, তখন আর দ্বারা ডিনোট করব। এবং আর বলের বৈশিষ্ট্য হলো সেটি তলের উপর লম্ব বরাবর কাজ করে। তাই এখানে এই যে তলের উপরে এই আর কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর ওজনের বৈশিষ্ট্য কি? সে ডাব্লিউ দ্বারা ডিনোট করা হয়, সে নিম্নমুখী লম্ব বরাবর কাজ করে। এগুলো তোমাদের ইউ হ্যাভ টু নো, এবং স্ট্রংলি রিগুলাসলি তোমাদের এগুলো জানতে হবে। আর আরেক ধরনের বল আছে, সেটা হলো টেনশন, টি। টি দ্বারা কিছুক্ষণ আগে যে অঙ্কটা বললাম, সুতার অঙ্কটি, সেটা টি দ্বারা ডিনোট করা হয় টেনশন থেকে। তো এখানে আমার এই যে কথাগুলো তোমরা ভিডিও থেকে দেখে নিও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমি এখানে কি করেছি, এখানে এই 33 কিছু না, এটা হ্যাঁ, এখানে তোমরা মনে রাখবে যে হ্যাঁ, এখানে তোমাদের বুঝতে হবে যে আমি এখানে লামির উভয়ত্ব অ্যাপ্লাই করেছি। একটি বল হলো আর প্রতিক্রিয়া বল, পি একটা বল, আর ডব্লিউ একটা বল। এখন লামির উভয়ত্ব তোমরা, আমি এতক্ষণ যে অঙ্কগুলো আলোচনা করেছি সেই অঙ্কটার মতোই আমি ক্যালকুলেশন করেছি। এবং এই অঙ্কটি এক পৃষ্ঠা আনার জন্য আমি এই অথবা মানে অর কথাটা পাশে লিখেছি, কিন্তু তোমরা কিন্তু নিচে নিচে লিখবে। ক্যালকুলেশন দেখে নাও সেই একই কথায়, যে এখানে যখন ডাব্লিউ বল দেব তখন পি এবং আর বলের মধ্যবর্তী কোণ, যখন পি নেব তখন আর এবং ডাব্লিউ বলের মধ্যবর্তী কোণ। এবং আমি এখানে লিখেছি কোন স্টাইলে, তৃতীয় স্টাইলে, যে আমার অ্যাঙ্গেল যেহেতু জানা নাই, সুতরাং আমার এখানে আলফা বিটা গামা দ্বারা ডিনোট করি নাই, সেজন্য আমার এখানে এইভাবে লিখতে হবে আর হ্যাট ডাব্লিউ, মানে সাইন অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড ডাব্লিউ, এইভাবে লিখেছি। এবং এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা 90 ডিগ্রি মানে আলফা কেন হলো, যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা যেহেতু আলফা আর এই কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে বাকি 90 ডিগ্রি মাইনাস আলফা। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো মিলে 90 ডিগ্রি হয়, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 80 ডিগ্রি। কিন্তু এগুলো তোমাদের বুঝে নিতে হবে, অত জ্যামিতিতে লেখা লাগে না এগুলোতে। এখান থেকে কোসেক আলফার মান আমি বের করে নিলাম, তারপরে বর্গ করে cosec স্কয়ার w স্কয়ার বাই p স্কয়ার সমান cosec স্কয়ার আলফা, এর নাম দিলাম 1। দ্বিতীয় ক্ষেত্রে আমার বলছে যে কিউ মানের একটি বল ভূমির সমান্তরাল। এই দেখো, এই যে এই বলটি হলো ভূমির সমান্তরাল। তাহলে আমার এখানে ওজন, বস্তুটা তো সেই বস্তুই আছে, যে কালো একটা বস্তু, সেই ডাব্লিউ থাকবে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে নিম্নমুখী। আর এখানে যে রিঅ্যাকশন ফোর্স, প্রতিক্রিয়া বল, সেটিকে আমি আর প্রাইম ধরেছি। এবং আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা ডিনোট করি, এবং তার বৈশিষ্ট্য হলো সে তলের উপরে লম্ব বরাবর কাজ করে। তা প্রথম ক্ষেত্রে যেহেতু আর বলেছি, আবার দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা প্রতিক্রিয়া বল দরকার হয়েছে দেখে আমি এখানে আর প্রাইম লিখেছি। এখানে তাহলে এই যে আলফা কোণটা, এটা এখানে নিয়ে গেলাম, কেন এই রেখা আর রেখা সমান্তরাল, এইটা ছেদক, এই কোণ আর এই কোণ সমান, অনুরূপ কোণ বলে এইভাবে তোমরা জানো। এখানে আমি লামির উপপাদ্য অ্যাপ্লাই করে w স্কয়ার বাই q স্কয়ার সমান cot স্কয়ার আলফা, এটা আমি প্রমাণ করে দিলাম। এটি ভিডিওর থেকে প্রত্যেকটা প্রমাণ আমি আবার বলছি যে আমার 1 নম্বর যে প্রমাণটা করেছি, সেটা যদি কোনো শিক্ষার্থী ভালো মতো বুঝে থাকে, তাহলে এই অঙ্কগুলো তোমরা এমনভাবে করা আছে যে তোমরা নিজে নিজে এগুলো ক্যালকুলেশন করতে পারবা। আমি মনে করি যে ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থীর জন্য
ক্যালকুলেশন এটা কোনো ব্যাপার না। ক্যালকুলেশন করতে পারবা, তোমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য রুল, নিয়মটা কি, হোয়াট ইজ দ্য ফর্মুলা, সেই সূত্রটা জানতে হবে। এবং তোমরা এখানে 1 নং থেকে 2 নং আমি কেন বিয়ে করলাম যদি প্রশ্ন করো, 19-এ তোমরা একটা ত্রিগোণমিতির সূত্র শিখে আসছো যে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা, দিস ইজ দ্য ফর্মুলা। তো এখানে আমি 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে cosec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা হবে, এন্ড cosec স্কয়ার আলফা সমান 1 প্লাস cot স্কয়ার আলফা, cot স্কয়ার কাটা, আর এখানে w স্কয়ার কমন নিলাম, তাহলে অতএব 1 বাই p স্কয়ার মাইনাস 1 বাই q স্কয়ার সমান 1 বাই w স্কয়ার। এটাই হলো প্রমাণ। তা আমি এটা এই কাগজ সেভ করার জন্য এই 1 পৃষ্ঠায় অঙ্কটা একটু বড় অঙ্ক, 2 পৃষ্ঠায় লেগে যায়, 1 পৃষ্ঠায় আনার জন্য আমি ওর গুলো পাশে পাশে দিয়েছি, কিন্তু তোমরা অবশ্য আমার পরের অঙ্কটা, এই অঙ্কটা একটু শুধু ফিগার সাইন্স, এই অঙ্কটাই আমি আর 2 পৃষ্ঠা ভাবে করেছি। এই ওরগুলো এত হিজিবিজি হয় নাই, মানে পাশে ওর দেয় নাই। তোমরা কিন্তু পরীক্ষায় যখন এই অঙ্কগুলো থাকবে, এইগুলো বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তখন কিন্তু নিচে নিচে অর দিয়ে লিখবে। ইমপ্লাইজ দ্যাট দিতে পারো, এই যে চিহ্নটার নাম হলো ইমপ্লাইজ দ্যাট দিতে পারো, অর ও আর অর দিতে পারো, বা বাইকার বা দিতে পারো। আমি এর পরের যে অঙ্কটি করব সেটি আর হুবহু এটার মতোই প্রমাণ করব, শুধু যেখানে কিউ আছে সেখানে পি লিখে দিতে হবে, আর যেখানে পি আছে সেখানে কিউ লিখে দিতে হবে, আর কোনো পার্থক্য নেই। এক কন্ডিশন নাম্বার 2 হলো আমার এখানে প্রথম ক্ষেত্রে দেওয়া ছিল পি বলটি তল বরাবর আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে বলটি আনুভূমিকের এই ভূমির সমান্তরালে আছে। কিন্তু এর পরের অঙ্কটি, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি প্রথমে এই বল দেয়া আছে পি বলটি এই আনুভূমিকের প্যারালাল সমান্তরাল, এর পার্থক্য। আর হুবহু প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ হুবহু সেই অঙ্ক। এই আগের অঙ্কটা যেভাবে আমি করেছি এটা সেভাবে করেছি, তোমরা ভিডিও থেকে দেখে নেবে, এবং এই যে এইভাবে হলো পরীক্ষায় তোমরা অ্যান্সার দিবে। এটা আমি ফাঁকা ফাঁকা করে দেখো অর দিয়ে আমার বিশ্বাস, আই ডু বিলিভ যে সমস্ত শিক্ষার্থী আমার এই লাইভ ক্লাস দেখছো অথবা ভবিষ্যতে যারা এই অঙ্কগুলো আমার এই ভিডিও থেকে করার চেষ্টা করবে, আই ডু বিলিভ যদি কোনো শিক্ষার্থী লামের সূত্র বা লামের হয়তো জানে, এর প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। আর আনুষঙ্গিক যে জিনিসগুলো সহায়ক সূত্র হিসাবে আমি বলেছি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমি বলেছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং ত্রিকোণের সূত্র বলেছি sin 2 থিটা সমান 2 sin থিটা ইনটু cos থিটা, sin 3a সমান 3 sin a minus 4 sin cube a। আমি বলেছি যে এখানে লামের উভয়ের ক্ষেত্রে আমাদের 4 ক্যাটাগরি বল দরকার হয়, ওজন হলে w, এবং সেটির বৈশিষ্ট্য হলো নিম্নমুখী লম্ব ব্যবহার কাজ করে, আর হলো প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্য হলো সেই তলের উপরে লম্ব বল কাজ করে। আমি বলেছি টান, এটাকেও আমরা বল বলি, টান হলো টেনশন, টেনশনের কাজ হলো সে টি দ্বারা টান করা হয়, আর এমনি সাধারণ বল যদি হয় তাকে আমরা পিকিউ বলি। এবং দুটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণ পরস্পর সমান, তারপরে একান্তর কোণ সমান, এগুলো যদি কোনো শিক্ষার্থী ভালো মতো বুঝে থাকে এই অঙ্কগুলো ক্যালকুলেশন কোনো ব্যাপার না। ওকে, এইভাবে আগের অঙ্কটার মতোই বর্গ করে আমি এখানে 1 নম্বর নাম সমীকরণ দিলাম, এটা 2 নম্বর এই যে ক্যালকুলেশন দেখো তোমরা ক্যালকুলেশন ভিডিও থেকে দেখে নেবে। এটি হলো আমার 2 নম্বর নাম দিলাম। 2 থেকে 1 বিয়োগ করলে আমার cosec স্কয়ার আলফা মাইনাস tan cot স্কয়ার আলফা হলো, cosec স্কয়ার আলফার পরিবর্তে 1 প্লাস cot স্কয়ার আলফা আমি লিখে নিলাম। লেখার পরে তোমরা আগের অঙ্কটা ছিল এই পর্যন্ত যে 1 বাই p স্কয়ার মাইনাস 1 বাই q স্কয়ার সমান 1 বাই w স্কয়ার, অর্থাৎ যেহেতু আমি বলেছি p জায়গা q, q জায়গা p, সেজন্য এই প্রমাণটা হয়ে গেছে। এখন আমার এই শেষে বলছে শুধু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ w, এই w এর মান কত সেটা প্রমাণ করতে বলছে, সেজন্য আমি এখানে লসাগু করলাম। লসাগু করে তোমরা দেখতে পাচ্ছ যে 1 বাই w স্কয়ার মানে এত, অতএব w স্কয়ারের মান কত হবে উল্টিয়ে দাও, ইনভার্টেবল ব্যস্তকরণ করো, তারপর অতএব w সমান √ওভার দিলে p স্কয়ার q স্কয়ার এর উপর √ওভার দিলে pq থাকে, আর নিচে p স্কয়ার মাইনাস q স্কয়ার √ওভার p স্কয়ার মাইনাস q স্কয়ার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমি চাই যে তোমরা ভিডিও থেকে সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবে, এবং এর বাইরে কখনো থাকে না। এগুলো অঙ্ক করলেই যে কোনো অঙ্ক তোমরা
অ্যান্সার দিতে পারবে। 9 নম্বর অঙ্কটি দেখো যে কোনো হেলানো তলে উপরস্থ W ওজনের কোনো বস্তুকে ধরে রাখার বল ভূমিতল সমান্তরালে ক্রিয়ারত হলে তলের উপর বস্তুটির চাপ R এবং বলটি তলের বরাবর ক্রিয়ারত হলে উক্ত চাপ R প্রাইম হয়। প্রমাণ করো যে R প্রাইম সমান W। এই প্রমাণটি আমি আগে যে অঙ্ক দুটি করলাম ঠিক সেটির মতোই। এখানে R হলো প্রতিক্রিয়া বল, P হলো আমার এই অনুভূমিকের সমান্তরাল বল, আর এই আলফাটাই আমি ধরে নিয়েছি, আলফাটা তাহলে এখানে অনুরূপ কোণ বলের সমান। এটা তোমরা বুঝতে পেরেছো। এবং যে এখানে কেন পাই 2 মাইনাস আলফা হলো, কারণ হলো একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তুমি এই যে W বলটা এই বরাবর কাজ করছে, এখানে তোমরা ইচ্ছা করলে একটা নাম দাও, C নাম দাও বা M নাম দাও, তাহলে এই A ও C ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা হলো 90 ডিগ্রি, এই যে পাশে যে কাছে দেখাচ্ছি এই কোণটা হলো আলফা, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এইগুলো আরো তো প্রমাণ করে নেওয়া লাগে না, এটা নিজেই জানা যায় যে একটি ত্রিভুজের 3টি কোণের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি 2টি কোণ মিলে বাকি 90 ডিগ্রি, তাই এটা যে আলফা হয় তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এইভাবে আমার স্নাতক শিক্ষার্থীরা অঙ্কটি আগের অঙ্কগুলোই হুবহু এই অঙ্কটাই এখানে বলছে আর প্রাইম। সেজন্য আমি ওইখানে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করেছিলাম, কিন্তু এখানে যেহেতু গুণ করেছিলাম কেন আর প্রাইম আনার জন্য 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে এটা আমি প্রমাণ করলাম। এই অঙ্কটিও আমি আজ বলেছি যে এই অনুশীলনের নাম হচ্ছে বল জোটের সাম্যাবস্থা। এখন এখানে আমার লাভের উভয়ের বিপরীত প্রতিজ্ঞা, তারপরে বলের ত্রিভুজ সূত্র এবং বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র, এই 4টি জিনিস এখানে দরকার আছে। তো তার ভিতরে আমি এই অঙ্কটি করতে গিয়ে আমার সেই থিওরিটি দরকার হবে যে একটি ত্রিভুজের বলগুলোর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। এই যে বল ত্রিভুজ সূত্রের বিপরীত প্রতিজ্ঞা, এটা বিপরীত। ডিয়ার স্টুডেন্টস, এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, বানানটা ঠিক করে দেই। হ্যাঁ, সেজন্য তোমাদের এই জিনিসগুলো বেসিক শিখতে হবে। বেসিক না শিখলে এগুলো তোমরা করতে পারবে না, আর প্র্যাকটিস করবে বিপরীত প্রতিজ্ঞা। এখানে আবার বলছে যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত কোনো খাড়া দেওয়ালে আটকানো আছে এবং তার অপর প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে সংযুক্ত আছে। গোলকটির ওজন W হলে দেখাও যে সুতার টান W A প্লাস L, হ্যাঁ W A প্লাস L বাই রুট ওভার A প্লাস R স্কয়ার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এখানে তোমাদের বুঝিয়ে দিই যে এটি একটি গোলক। আমার এখানে এই সুতার দৈর্ঘ্য হলো এই যে এখানে DC, এটাকে আমরা L দ্বারা ডিনোট করি, এই যে এখানে বলাই আছে। আর হলো এর ব্যাসার্ধ আমার হলো A বলা আছে। তাহলে এখানে দেখো গোলকটি D বিন্দুতে এই দৈর্ঘ্যের একটি রশি দ্বারা খাড়া দেওয়ালের C বিন্দু থেকে একে ঝুলিয়ে রাখা হয়েছে। গোলকটির কেন্দ্র ও বিন্দুতে এর ওজন W উল্লম্ব বরাবর নিচের দিকে কাজ করে। আমি তো বলেছি ওজন নিচের দিকে কাজ করে। এখন দেওয়ালের সহিত এর স্পর্শ বিন্দু A তে প্রতিক্রিয়া আর এ ও অভিলম্ব বরাবর কার্যরত হয়ে সাম্যাবস্থার প্রয়োজনে তৃতীয় বল T রশির টানকে T দ্বারা ডিনোট করা হয়, এর ক্রিয়া রেখা ও বিন্দুগামী হবে। তারপর এখানে টান, এটা টানিয়ে রাখছে কেন, নাহলে তো পড়ে যেত বস্তুটা, গোলকটা, সেটা টেনশন মানে T। W বলে ক্রিয়া রেখা খাড়া দেওয়ালের সমান্তরাল, অর্থাৎ এটি বা এটা চলিত সাথে আমি লিখেছি, এটা CA রেখার সমান্তরাল বরাবর ক্রিয়া করে, এই যে CA। এখন আমার অপর বলদ্বয় ত্রিভুজ OAC এর অপর বাহুদ্বয় যথাক্রমে AO ও OC বরাবর ক্রিয়াশীল হয়। এই যেখানে দেখো AO এবং OC। যেহেতু আর T এবং W
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আর হলো প্রতিক্রিয়া বল, এই যে এটা, এই যে আর, এর ওজন হলো ডাব্লিউ আর এর টান হলো টি। তো এটি আমাদের ও বিন্দুতে সাম্যাবস্থায় রয়েছে। সুতরাং বল ত্রিভুজ সূত্রের বিপরীত প্রতিজ্ঞা অনুযায়ী প্রদত্ত বল ত্রয় আমরা কিভাবে লিখতে পারি? ত্রিভুজ ওবিসি এর বাহুগুলোর দৈর্ঘ্যে সমানুপাতিক। এর অর্থ হলো যে উপরে লিখবে বলগুলো আর নিচে হবে সেই বলগুলো যে বাহু বরাবর ক্রিয়া করছে বাহুগুলোর দৈর্ঘ্যে সমানুপাতিক হয়। তাই এখানে যেমন আর, সেজন্য লিখলাম হলো এও, আর টি ওসি বরাবর, এটা টি নিচে এসে, আর ডাব্লিউ এর ওজনটা যদিও এই বরাবর আছে, কিন্তু আমরা এটা বল স্থানান্তর নিয়ম অনুযায়ী এই সি এ বরাবর তোমার দিক ঠিক রেখে স্থানান্তর করে নাও। সেজন্য আমি যখন ডাব্লিউ লিখেছি তখন সি এ। এখন আমার এখানে চেয়েছে আর দরকার নাই, এই টি বাই ও সি সমান ডাব্লিউ বাই সি এ আবার পেয়ার করে লিখে নাও, লিখে নিতে পারো। না লিখে আমি ওসির পরিবর্তে লিখছি এ প্লাস এ। ওসি মানে কি? ও থেকে সি পর্যন্ত, তাহলে ও থেকে ডি পর্যন্ত হলো ছোট হাতের এ যে ব্যাসার্ধ বিশিষ্ট গোলক বলছে, আর ডি থেকে সি পর্যন্ত হলো এই যে এল, এটা হলো ছোট হাতের এল লিখেছি, এ প্লাস এল লিখলাম। আর সি এ আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লম্ব সমান লিখতে পারি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে সি এর পরিবর্তে লিখেছি এই যে অতিভুজ স্কয়ার, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস এই যে ভূমি স্কয়ার। দেন ওসির পরিবর্তে কি লেখা যায়? ওসির পরিবর্তে লেখা যায় এখানে ওডি মানে হলো এ আর ডিসি মানে হলো ছোট হাতের এল, তাহলে আমি লিখেছি এখানে এ প্লাস এল হোল স্কয়ার। আর ও এ মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওডিও ব্যাসার্ধ ওও ব্যাসার্ধ, এটা যদি এ হয় ছোট হাতের এ, এটা ছোট হাতের এ হবে, তাই আমি এখানে এ লিখে দিলাম। লেখার পরে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা লেখো, এ স্কয়ার প্লাস 2l প্লাস এল স্কয়ার, এ স্কয়ার কাটা, তাহলে অতএব টি সমান আমার এই প্রমাণটা, অতএব টি ইজ ইকুয়াল টু এই ডাব্লিউ এ এল, এটা হয়ে গেল প্রমাণ, ডাব্লিউ এ এল, ডাব্লিউ ইন্টু এ এল বাই রুট ওভার 2l প্লাস এল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে চ্যাপ্টার বলজটের সাম্যাবস্থা 8.2 এর এখানে ম্যাক্সিমাম অঙ্কই যেগুলো বোর্ডে থাকে লামির উপপাদ্যের অর্থাৎ লামির সূত্রের সাহায্যে তিনটি বল যে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে সাম্যাবস্থার সৃষ্টি করতে হয়, সেই অঙ্কগুলো পরীক্ষায় থাকে। আমি এখানে একটি অঙ্ক বোর্ডে, এই অঙ্কটি একবার এসেছিল যে 8.1, 8.2 এবং 8.3 এই তিনটি অনুশীলনী মিলে আমার এই একটি সৃজনশীল প্রশ্ন করা হবে। তা আমি এখানে এমন একটি অঙ্ক সংযোজন করেছি যেটি 8.1, 8.2 এবং 8.3 মিলে সাধারণত প্রশ্ন থাকে। তা আমি এই প্রশ্নটি করেছি 8.1 আর 8.2 এর, এভাবে সৃজনশীল প্রশ্ন থাকে। একটা নমুনা প্রশ্ন দেখানোর জন্য তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো তোমরা যেহেতু আমি 8.3 করাই নাই, 8.1 করাই নাই, কিন্তু এই সৃজনশীল প্রশ্নটার যে অংশটুকু 8.2 এর সেই অঙ্কটি তোমরা সেই অংশটুকু প্র্যাকটিস করবে। আমার বিশ্বাস, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে এতক্ষণ এই অঙ্কগুলো অনেক শিক্ষার্থী ভয়তে, তোমরা শুনে রেখো যে অনেকে ভয়তে এই বলবিদ্যা স্থিতিবিদ্যা, অর্থাৎ বলবিদ্যার যে দুইটি অংশ স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, এই অঙ্কগুলো থিওরিও করতে চায় না, অঙ্কগুলো করতে চায় না, কারণ যে এগুলো একটু অধিকতর কঠিন। তারপরেও আমি চাই যে এতে ভীত হওয়ার কোনো কারণ নাই। যে অঙ্কগুলো আমি করে দিলাম, এই অঙ্কগুলোই বিভিন্ন বছরে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, সমস্ত বোর্ডে এবং সমস্ত বাংলাদেশের যতগুলো কলেজ আছে, উচ্চমাধ্যমিক কলেজ, সেই কলেজে এই অঙ্কগুলো সংযোজন করা হয়েছে বা সংযোজন করা হয়। তোমরা দেখবে টেস্টের যে সমস্ত কলেজে পরীক্ষার প্রশ্ন, উচ্চমাধ্যমিক পরীক্ষা যেগুলো বোর্ডে অনুষ্ঠিত হয়েছে, সব পরীক্ষায় এই অঙ্কগুলো থাকে। সুতরাং সব অঙ্ক এই লামির উপপাদ্যের এই সূত্র অ্যাপ্লাই করে করবে। আমি I pray to Allah for your right life. আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি এতক্ষণ যে স্থিতিবিদ্যা 8.2 অনুশীলনের উপরে যে ক্লাস নিলাম, এই ভিডিওটি কিছুক্ষণের মধ্যে মাহি এডুকেয়ার হেল্পলাইন এই ইউটিউবে এই ভিডিওটি প্রকাশ করা হবে। এটি আমার 28তম ভিডিও এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনে রেখো যে আমি
পূর্বে যে 27টি ভিডিও করেছি এটি উচ্চতর মানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে অধ্যায় ভিত্তিক সেখানে অঙ্কগুলো সংযোজন করা আছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলে দিই যে কণিক একটা চ্যাপ্টার, তার পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সুন্দর করে ছবি এঁকে তার সূত্রগুলো বলে ধারাবাহিকভাবে আগে আমি বর্ণনা করেছি। তারপরে এমন কিছু অঙ্ক সংযোজন করে তার উত্তর এই কম্পিউটারাইজড করে প্রকাশ করেছি। আই ডু বিলিভ যে কোনো শিক্ষার্থী যদি সূত্রগুলো আগে একজন শিক্ষকের কাছ থেকে সুন্দরভাবে সূত্রগুলো ভিডিও থেকে বা তোমরা যদি শুনে নাও, তাহলে যে কোনো অঙ্ক তোমরা আমি যেগুলো করে দিয়েছি ওটার অনুরূপ অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমি বলে থাকি যে আমি ভাত খাই ইংরেজি যে জানে, আমি রুটি খাই ইংরেজি অবশ্যই পারবে যদি রুটি ইংরেজি জানা, তাহলে আইট রুটি করে তোমার চাপ চলে যাবে। সুতরাং অঙ্ক হলো সূত্র নির্ভর সাবজেক্ট। সূত্রগুলো ভালোভাবে বুঝে শুনে দেখে মুখস্থ করবে, তাহলে যে কোনো অঙ্কই তোমরা করতে পারবে। আর আমার একটা ছোট্ট অনুরোধ যে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা মাহি এডুকেয়ার হেল্পলাইনে গিয়ে আমার এই ভিডিওগুলো তোমরা সাবস্ক্রাইব করবে, এটা আমি প্রত্যাশা করি। এবং আমি তোমাদের মঙ্গল কামনা করি যে ফ্রেন্ডশিপ টু অল বাট মেলাইজ টু নান, বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। সবাইকে ধন্যবাদ।